দুদিন হলো ম্যাচের সবাই ঈদের ছুটিতে বাড়ি গেছে, শুধুমাত্র আমি যাইনি। ম্যাচের মালিক আমার বাড়ি না যাওয়ার কারণ শুনতে আসলে আমি মিথ্যে বলে দিই যে ঈদের পর দিন এখানে কিছু কাজ আছে, তাই বাড়িতে যাওয়া হচ্ছে না। আসলে ঘটনাটা ঠিক তার উল্টো। আমি বাড়িতে না যাওয়ার কারণটা হলো আমার কাছে কোনো টাকা পয়সা নেই। ভার্সিটিতে পড়ুয়া একটা ছেলে, টিউশনি করে নিজে চলি আর বাড়িতে কিছু টাকা পাঠাই। বাড়িতে ছোট্ট একটা বোন আর মা থাকে। এবার ঈদের আগে টিউশনির টাকা ওঠেনি, যা উঠেছিল ম্যাচ ভাড়া, বাড়িতে টাকা পাঠানো আর অন্য অন্য জায়গায় খরচ হয়ে গেছে। আগামীকাল ঈদ। আমি রুমে বসে সুচ দিয়ে আমার সেরা পাঞ্জাবিটা সেলাই করছি। কিছুদিন আগে পাঞ্জাবিটা ছিঁড়েছে। সেলাই করার সময় আমি বিড়বিড় করে বলছিলাম, তোর পাঞ্জাবিটার সেরা সময় পেল না, ঈদের পর ছিলে কি হতো। এখন তত টাকা নেই যে যা দিয়ে পাঞ্জাবি কিনবো, সেলাইটাও করতে পারছি না। সেই সময় দরজা কারো টোকা পড়লো। অসময় আবার কি আসলো, কথাটি বলেই উঠতে গেলাম দরজা খুলতেই ম্যাচের মালিকের চেহারাখানা ভেসে উঠলো মুখের সামনে। শুভ, সত্যি তুমি বাড়ি যাবে না? জি না আঙ্কেল, আমার কিছু কাজ আছে। এখানে তো আর বুয়া আসবে যে সেই গ্রামের বাড়িতে চলে গেছে, রান্না না হলে তুমি খাবে কি? আঙ্কেল আমি ম্যানেজ করে নিতে পারবো। আমার বাসা কাছে হলেও তাও তোমাকে যেতে বলতাম। না না আঙ্কেল ঠিক আছে, মুখে বলছেন এতে আমি খুশি। তুমি যে যাবে না বাড়িতে জানিয়েছো? হ্যাঁ জানিয়েছি। ঠিক আছে, তুমি তাহলে গেটের চাবিটা রাখো, আমি ঈদের 2 দিন পর এসে তোমাকে দেখে যাব। ঠিক আছে। আমি দরজা লাগিয়ে দিয়েই মুখে মধু ছাড়া এদের কাছে আর কিছুই নেই। দাওয়াত না দিয়ে বলে বাসার দড়িতে দাওয়াত দিলাম না। বড় কথা হলো গরিব মানুষদের এরা ঘৃণা করে, এড়িয়ে চলে। দাওয়াতের কথা কে বলতে বলেছিল ওনাকে? একা একাই কথা বলছিলাম। পাঞ্জাবিটা সেলাই করে শেষ। বিকেলের দিকে ম্যাচের বাইরে হাঁটতে বেরোই। শহরটা এখন অনেক ফাঁকা হয়ে গেছে, গাড়ি অনেক কমেছে, রাস্তায় তেমন জ্যাম নেই। যে যার নিরে চলে গেছে, 2-1 বাদে। হাঁটতে হাঁটতে ভার্সিটির এক সহপাঠীর সাথে দেখা, সেই এলাকার। তার সাথে কখনো কথা হয়নি আমার। আমাকে দেখে আমার দিকে আসলো আর এসে বলল, কিরে বাড়ি যাসনি? না। কেন? এমনি। এদিকে কোথায় যাস? এই একটু হাঁটছি। পকেটে টাকা নেই তাই না? তোকে কে বললো পকেটে টাকা নেই? আর তোকে দেখলেই বোঝা যায় তোর কাছে কোনো টাকা থাকে না। ক্লাসে তো দেখি কি পড়ে যাস না যাস। তাতে তোর কোনো সমস্যা? না, আমার সমস্যা হবে কেন? দেখ ভাই, আরেকজনের সমস্যা নিয়ে মজা নিতে হয় না। মানুষ মজা নিয়ে বেশি ভালো থাকে। তুই মজা পাইছিস? হ্যাঁ, ভালো লাগছে। আমি আর কথা বাড়ালাম না, এমনিতে আমার মেজাজ গরম। বাড়িতে যেতে পারলাম না, গাড়ি ভাড়া নেই, কথাটা কাউকে বলতে পারছি না। আরেকটু হাঁটতেই আমার পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকাতেই আয়ান নামটা দেখতে পেলাম। আয়ান আমার রুমমেট। হ্যাঁ বল। কই তুই? মাটির উপরে, আকাশের নিচে। আরে মজা নিস না, কই তুই বল। ম্যাসে। ইয়ার কি করিস তাই না? তুই না বাড়িতে গেছিস? যাইনি। কেন? যাবো কিভাবে? টাকা ধার চাইলাম, সেটা তো দিলি না। সত্যি তোর কাছে টাকা নেই? সেটা জেনে তোর কোনো দরকার নেই, ফোন রাখ। দোস্ত দোস্ত সরি, আমি বুঝতে পারিনি। আমি এখনই তোকে কিছু টাকা বিকাশ করছি, তুই বাড়ি যা। এখন বিকেল হয়ে গেছে, বাড়ি গিয়েও লাভ নেই। বাড়িতে বলে দিয়েছি যাব না, রাখছি। দোস্ত আমি বুঝতে পারিনি, তুই ভুল বুঝিস না। আমি তোকে কখনো ভুল বুঝিনি। আমি মনে করেছি তোর টাকার দরকার আছে, তাই আমাকে দিস নাই। না, আমি তো মনে করছিলাম ফান করতেছিস। বাদ দে ফান মজা কাটাকাটি, ফোন রাখ। অনেকদিন পর বাড়ি গেছিস, সবার সাথে মজা কর। এটা ভালোভাবে কাটা, রাখছি। কিছু সময় পর আমার অ্যাকাউন্টে 1000 টাকা পাঠায়। আমি মেসেজটা দেখে দীর্ঘ একটা শ্বাস ছাড়লাম। এই টাকাটা আগে পেলে আমি এখন বাড়িতে মা আর বোনের সাথে একসাথে থাকতাম। আসলে দোষটা আমারই। আমি আয়ানের কাছে টাকার কথা একবারই বলেছিলাম, আবার আয়ানের খরচের কথা চিন্তা করে দ্বিতীয়বার টাকা চাইনি। দুজনের বন্ধুত্ব বেশ ভালোই, একে অপরে খুব হেল্প করি। কোনো সমস্যা দেখলে একসাথে সমাধান করি। পরদিন সকালবেলা পাঞ্জাবিটা পরে টুপি মাথায় দিয়ে ঈদগাহে রওনা হলাম। মাঠে যাওয়ার আগে নিজে রান্না করা সেমাই খেয়ে যাই। আগের দিন বিকেলে চেনা একটা দোকান থেকে কিছু বাজার করি, যাতে সপ্তাহখানেক চলতে পারি। ঈদ পার হলো। ভার্সিটি খোলার আগের দিন সন্ধ্যায় আয়ান ম্যাচে আসলো। এসে দুজন কোলাকুলি করলাম। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ। ঈদ কেমন কাটলো? এই তো একা একা ভালোই কাটলো। তুই এগুলো একটা কাজ করছিস, আমাকে একটু বুঝে বললেই তো টাকা দিয়ে দিতাম। আরে পাগল, আমি জোর করে কিভাবে চাই বল? ঈদে বাড়ি যাবি, টাকা পয়সা লাগবে, হয়তো বাবা মা ভাই বোনকে কিছু দিবি, নিজের খরচ আছে, তাই চাওয়া হয়নি। এত কিছু তোকে কে ভাবতে বলেছে? তোর জন্য একটু ভাবাই যায়। আমার কথা শুনে আয়ন আরেকবার আমাকে বুকের মধ্যে নিল। তুই টাকা দিয়েছিলি যে, যেমন ছিল তেমনই আছে। তোকে তো খরচ করতে দিলাম। না, খরচ করলে আবার শোধ করতে হবে, তখন টাকা পাবো কই? আর তুই তো জানিস টাকার কত প্রয়োজন আমার। আন্টির অপারেশনের টাকা জোগাড় করেছিস? তাছাড়া আর কি? আমি পারলে তোকে হেল্প করতাম। তোর ফ্যামিলি কেমন সেটা আমি জানি, তুই যে আমার সাথে থাকিস এটাই অনেক। টাকা দিয়ে সাহায্য না করতে পারলেও বুদ্ধি দিয়ে ঠিকই করিস। তবুও বাদ দে,
জার্নি করে আসিস, খেয়ে নে, তোর মনে হয় ক্ষুধা লাগছে। আমার মায়ের ক্যান্সার হয়েছে, আমি 2 মাস ধরে চেষ্টা করছি টাকা জোগাড় করার জন্য, অপারেশন করবো বলে। টাকা তেমন জোগাড়ও করতে পারছি না। আমি প্রথমে ভেবেছিলাম পরাবাদ দিয়ে কাজ করে সব টাকা জোগাড় করব, কিন্তু আয়ান আমাকে বুদ্ধি দেয় এই শহরে কাজ করে অত টাকা আয় করা সম্ভব নয়। যদি আমি ভালো কয়েকটা টিউশনি করাতে পারি তো ভালো টাকা ইনকাম হবে। এখন তাই প্রতি মাসে 20,000-এর উপরে টাকা হয়। আমি টাকা হাতে পেয়ে নিজের কাছে রাখি না, নিজের যত সামান্য খরচ রেখে মায়ের কাছে পাঠিয়ে দিই। নিজের কাছে রাখলে কোনো না কোনোভাবে খরচ হয়ে যাবে। আমার এতগুলো ভালো টিউশনি আয়নের সাহায্যে পেয়েছি, আর কিছু ভালো পরামর্শ আয়ন দিয়ে থাকে আমাকে। সেদিন রাতে আমি একটা বই পড়ছি আর আয়ন তার ফোন দিয়ে ফেসবুকে চ্যাট করছে কার সাথে যেন। হঠাৎ আমাকে বলল, দোস্ত, হ্যাঁ বল। দোস্ত, একটা ব্যাড নিউজ। কি সেটা? আমাদের ভার্সিটির অর্থনীতি ডিপার্টমেন্টের একটা মেয়ের নাম এরা, তার 2টো কিডনি ড্যামেজ, ইমার্জেন্সি একটা কিডনি লাগবে। বলিস কি রে, এই বয়সে 2টো কিডনি ড্যামেজ? হতেই পারে। দুজনে কিছুক্ষণ চুপ। হঠাৎ আমি লাফ দিয়ে বললাম, দোস্ত পেয়েছি, টাকা পেয়েছি। টাকা পাইছস মানে কয় টাকা পাইছস? ওই যে একটু আগে বললে একটা কিডনি দরকার, কিডনি আমি দেবো। না, কি বলিস এগুলা? তুই কিডনি দিবি মানে? একটা কিডনি দিয়ে ভালোভাবে বেঁচে থাকা যায়। তুই আমার বেঁচে থাকা নিয়ে কোনো চিন্তা করিস না। তুই এই যে কি নাম বললি? এরা? হ্যাঁ, তার পরিবারের সাথে এখন যোগাযোগ কর। কিন্তু দোস্ত প্লিজ, আমি তোর কাছে আর কিচ্ছু চাই না, আমাকে এই হেল্পটা কর। আচ্ছা, আমি কথা বলে দেখছি। এক্ষুনি। আয়ন একটা মেসেজের গ্রুপ থেকে সেই পরিবারের নাম্বার সংগ্রহ করে, তারপর কিডনি দেওয়ার ব্যাপারে কথা বলে। পরদিন সকালে তাদের দেওয়ার ঠিকানা অনুযায়ী একটা হসপিটালে চলে যায়। সেখানে আমার সাথে মেয়ের বাবা পরিচয় হয়। আমি সেখানে কিছু টাকা চেয়ে বসি, তারাও রাজি হয়। ডক্টর আমাকে কিছু টেস্ট দিল, তারপর কিডনি হস্তান্তরের সিদ্ধান্ত নিল। অপারেশন শেষে আমি 2 দিন হসপিটালে থাকলাম। আমার সুস্থ হতে একটু সময় লাগলো। মেয়ের বাবা অপারেশন শেষ হতেই আমার চাওয়া পরিশোধ করেন আর অনেক ধন্যবাদ জানায়। প্রায় সপ্তাহখানেক পর, দোস্ত আমি আজ বাড়ি যাচ্ছি। এই অসুস্থ অবস্থায় বাড়িতে কেন? মা অসুস্থ হয়ে পড়েছে। তোর সেলাই কিন্তু এখনো কাঁচা। সমস্যা নেই আয়ন, টাকাগুলো রেখে দে, আমি কাল মাকে নিয়ে আসতেছি। এর আগে যে একটা ডক্টরের কাছে মাকে দেখাইছিলাম, তার কাছে আরেকবার দেখাবো। সে যদি অপারেশন করতে বলে আর দেরি করব না। আয়নের কাছ থেকে বিদায় নিয়ে আমি তড়িঘড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমি রওনা হওয়ার পর আয়ন খুব টেনশনে আছে। সেদিন বিকেলে আয়নকে আমি কল করি। দোস্ত বল, আন্টি কেমন আছে? মা নেই। এই 2 কথা বলেই আমি ফোন রেখে দিলাম। আয়ন বুঝতে পারলো যে আমার মার বেঁচে নেই। আয়ন দেরি না করে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সেখানে গিয়ে দেখলো আমার বেহাল অবস্থা। আমি কান্নাকাটিও করতে পারছি না। আমাকে উঠে দাঁড় করে শক্ত করে জড়িয়ে ধরেছে। আয়ন কিভাবে আমাকে সান্ত্বনা দেবে ভাষাই খুঁজে পাচ্ছে না। রাতের লাশ দাফন হলো। আয়ন সেদিন ম্যাচে আসতে চাইলো, কিন্তু আমি আর আমার ছোট বোনের পরিস্থিতি দেখে সে আর ম্যাচে ফিরল না। পরদিন সকালে আয়ন চলে যায়। আমি আমার বোনকে নিয়ে গ্রামেই থাকলাম। আয়নকে আমি বলে দিয়েছি আমি কিছুদিন পর বোনকে নিয়ে শহরে যাব। ঠিক তার মাসখানেক পর ছোট বোনকে নিয়ে আমি শহরে হাজির। হয়তো মনের মধ্যে নতুন কোনো স্বপ্ন নিয়ে আসছি। 2 ভাই বোন বেশ হাসি খুশি আছি। আমার বোনটা এবার ক্লাস 3-তে পড়ে, স্বভাবে বেশ চঞ্চল। আমি আয়নকে দিয়ে একটা বাসা ঠিক করে নেই। আর আমি আয়নের সাথে থাকছি না, কারণ হচ্ছে সাথে ছোট বোন আছে, তাকে নিয়ে আলাদা থাকার চিন্তা করছি। নতুন বাসায় যাওয়ার পর, ভাইয়া এটা আমাদের বাসা? হ্যাঁ আমাদের বাসা, তবে মালিক আমরা না, ভাড়ায় থাকবো। তা তো জানি। তুই কিভাবে জানিস? শহরে এরকম গাড়ি ভাড়া দেয় না তো দেখেছি। ভালোই, চল বাসাটা গুছিয়ে নেই। চলো। দুজনে সে বাসায় থাকতে শুরু করে বেশ ভালোভাবেই। আমার আর টিউশনি কিছু কমিয়ে দেই, কারণ বাসায় এসে আমাকে অনেক কাজ করতে হয়। রিনিও টুকটাক আমার কাজে হেল্প করে। এদিকে আয়নের সাথে না থাকা সত্ত্বেও বন্ধুত্বটা আগের মতোই আছে। ভার্সিটিতে গেলে দুজনে গলায় গলায় চলে। একদিন ক্লাস শেষে আয়ান, কি বলবি? বল, থামলি কেন? ওই যে মেয়েটা কেমন আছে? কোন মেয়েটা? আমি যাকে কিডনি দিলাম। হ্যাঁ, সে তো এখন ভালো। তুই কি তাকে কখনো দেখেছিস? হ্যাঁ দেখিনি, শুধু নামের উপর তাকে চিনি। আমি একটা কথা বলতে চাইছিলাম তোকে। বল। তুই মোবাইল দেখা বাদ দে, সিরিয়াস একটা কথা বলবো। বাদ দিলাম ভাই। মেয়েটার বাবা যে আমাকে কিছু টাকা দিয়েছিল, আমি টাকাটা ফেরত দিতে চাই। কেন? কিডনি কি ফেরত নিবি নাকি? দেখ মজা নিস না, টাকাটা আমার দরকার নেই। দরকারই তো নিয়েছিলি। আমি টাকা নিতাম না, একটা কারণে তো নিয়েছি, তাই না? তুই এখন টাকা ফেরত দিবি? এর জন্য আমাকে কি করতে হবে? তার বাসার ঠিকানাটা দে, আর কিছু না। দিব, তবে তোকে বলে রাখি এটা কিন্তু খারাপ দেখাই। আমি তাকে বুঝিয়ে বলবো। আয়ান ইরার বাসার ঠিকানা সংগ্রহ করে আমাকে দেয়। আমি একদিন সময় করে বিকেলবেলা সে বাসায় যাই। আমি সে বাসার নিচে দাঁড়িয়ে আছি, ভেতরে ঢোকার সাহস পাচ্ছিলাম না। এদিক ওদিক তাকাচ্ছিলাম। আমার এমন ভাব দেখে একটা মেয়ে এগিয়ে এসে বলল, আপনি কি কিছু খুঁজতেছেন? পেছন থেকে বলায় আমি ভয়ে লাফ দিয়ে উঠি। এদিকে ওদিকে কি দেখেন? আমি ওই যে বাড়িওয়ালা। ভয় নেই, স্পষ্ট করে বলেন। আমার গলা শুকিয়ে যাচ্ছে।
এমনিতে মেয়ে মানুষের সাথে কথা বলছি, তার উপর সুন্দরী। আমি ইরার বাবার সাথে দেখা করতে আসছি। ও, আমি ইরা। আর বাবা তো বাসায় নেই, কোথায় গেছেন? কিছুদিনের জন্য বাইরে গেছেন। ও, আমাকে বলেন কি দরকার? ওনাকে দরকার। আমি কথাগুলো বলা বন্ধ করে ইরার দিকে তাকিয়ে আছি আর ভাবছি এটাই তাহলে সে মেয়ে। কি নম্র ব্যবহার। মনে হয় আপনি কিছু বলবেন। না না না, আচ্ছা আমি আবার কবে এলে আপনার বাবাকে পাবো? 4 দিন পর আসেন। ঠিক আছে। আমি সেদিনের মতো ফিরে এলাম। ঠিক 4 দিন পর বিকেলে আমি সেই বাসায় উপস্থিত। এবার ইরার বাবার সাথে আমার দেখা হলো। ইরার বাবা প্রথমে আমাকে চিনতে পারেনি, কারণ তিনি আমাকে একবারই দেখেছেন, আর সেটা অল্প কিছু সময়ের জন্য। এখন আমাকে ভিতরে নিয়ে গিয়ে বসতে দেয়, সাথে চাও খেতে দেয়। আঙ্কেল, আমি চা খাই না, আমি কিছু বলতে চাই আপনাকে। ও হ্যাঁ, বলো কি বলবে? আপনি মনে হয় আমাকে চিনতে পারেননি। আমার পরিচয়টা আগে দিয়ে নেই। আমি শুভ, ওই যে হাসপাতালে আপনার মেয়েকে কিডনি দিলাম। ইরার বাবা কিছুক্ষণ তাকিয়ে দেখলো আমাকে, তারপর চিনতে পেরে একটু হাসলো। ও, তুমি কেমন আছো? জি ভালো। আঙ্কেল, আসলে আমি একটা কথা বলতে চাচ্ছি, কিন্তু আমার ভয় করছে। ভয় নেই, কি বলবে বলো। আপনি তো আবার রেগে যাবেন না? রাগার মতো হলে তো রাখবই। না আঙ্কেল, কথা দেন রাখবেন না। ছেলেটা কি বলতে চাইছে? আমি যে আপনার কাছ থেকে টাকা নিয়েছিলাম, সেটা আমার মায়ের ক্যান্সারের অপারেশনের জন্য। আমার মাকে সেই টাকা দিয়ে অপারেশন করাতে পারেনি। এখন আমি টাকাগুলো নিয়ে আসতে ফেরত দিতে চাই। তুমি টাকার বিনিময়ে আমাকে কিছু দিয়েছো, সেই টাকা এখন আমি কেমনে নিব? আঙ্কেল, এই টাকা আমি দরকারে নিয়েছিলাম, কোনো দরকার না হলে নিতাম না। তাহলে তুমি বলতে চাচ্ছ আমার মেয়েকে তুমি এমনি কিডনি দিতে? আঙ্কেল, আমি এত কিছু ভাবিনি, পরিস্থিতি অন্যরকম ছিল। টাকাগুলো আমার কাছে রাখতে খারাপ লাগছে। প্লিজ টাকাগুলো নিলে আমার ভালো হতো। তোমার দিকটা ভেবে আমি টাকাগুলো নিলাম। আচ্ছা আঙ্কেল, আজ উঠি। তুমি একটু বসো, আমার মেয়েকে দেখে যেও। ওনার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। আগে থেকেই চেনো? না, 4 দিন আগে আমি আসছিলাম, তখন ওনার সাথে কথা হয়েছে। মানে তুমি যে দিয়েছো এই কথা বলিনি। আচ্ছা আঙ্কেল, আমি আসি তাহলে। বাসার বাইরে আসতেই। এই যে আপনি সেই লোকটা না? জি। বাবার সাথে কথা হয়েছে? হয়েছে। ঠিক আছে। আমি কথা বলি একটু এগোতে হোঁচট খেয়ে পড়ে গেলাম। আরে আরে, পড়ে গেলেন কিভাবে? জি, কিভাবে যে গেলাম টের পাইনি। প্যান্টের সাথে মাটি লেগে আছে, মুছে ফেলুন। জি জি, আমার এক মুহূর্ত দেরি করলাম না, সেখান থেকে চলে গেলাম। লোকটা শুকনোর উপরেই পড়ে গেল। আবার কথাও যেন কেমন করে বলে, এমন কেন? এরা ভাবতে ভাবতে বাসার ভিতরে যায়। বাবা, ওই ছেলেটা কে? একটু আগে যে গেল সে? হ্যাঁ, ও, ছেলেটা একটা দরকারে আমার কাছে আসছিল। আমি বাইরে দাঁড়িয়েছিলাম, ছেলেটা যাওয়ার সময় শুকনোর উপরেই পড়ে গিয়েছে। বলিস কি? হ্যাঁ, আর কেমন যেন আমতা আমতা করে কথা বলে। হয়তো এমনি। যাই হোক মামুনি, তোমার এখন কেমন লাগছে? হ্যাঁ বাবা, ভালো। আগের মতো চঞ্চল ভাবটা তো পাচ্ছি না। শরীরে একটু জ্বর। আবার জ্বর? তাহলে তুমি বাইরে কি করছো? যাও রুমে গিয়ে শুয়ে থাকো। সারাদিন রুমে থাকতে ভালো লাগে না। এখন একটু কষ্ট করো, শরীরটা ঠিক হলে যা মনে চায় করবে। এখন রুমে গিয়ে বিশ্রাম নাও। ঠিক আছে। পরদিন ভার্সিটিতে আয়নের সাথে আমার দেখা হয়। এর বাবাকে টাকা ফেরত দেওয়ার ঘটনাটা বললাম। যাক, শেষ পর্যন্ত তোর গলার কাটা নামলো। গলার কাটা মানে? এই যে সমস্যার কথা বলছিলাম। নামলো। রেনি কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। ও তো তোর কথা বলে, তোকে যেতে বলে। সময় করে যাব একদিন। হ্যাঁ, তোর যাওয়া আমার জানা আছে। আচ্ছা শোন, ঘটনা তো একটা ঘটে গেছে। কি ঘটনা? ওই যে ইরা আছে না, হ্যাঁ, ওখান থেকে আসার সময় বাহিরে ওর সামনে হুজুরকে পড়ে গেছি। কি বলিস? ওর উপরে পড়ে গেছিস? দূর পাগলা, ও একটু দূরে দাঁড়িয়েছিল, আমি বেরোচ্ছিলাম, আর হঠাৎ করেই আয়ান হাসছে। যা অপমানিত হয়েছি না। এখানে অপমানের কিছুই নেই তো। দূর আছে। তুই জানিস না, পৃথিবীতে কত সারা কোনো হাসার উপায় যদি থাকে, তাহলে মানুষের সামনে পিছলে বা হোঁচট খেয়ে পড়ে যাওয়া, এটাই একটা উপায়। এই দেখ, তুই হাসতেছিস। আমার ঘটনা শুনে হাসি পাচ্ছে। থাম তো। হুম। যাই বলিস, মেয়েটা অনেক সুন্দরী দেখতে, কথা বলে খুব আস্তে আস্তে আর ধীর গতিতে। প্রেমে পড়লি নাকি? আরে সব কথাই তুই নেগেটিভ দিক বেছে নিছিস কেন? একজনের ব্যাপার ভালো লাগতে পারে। ঠিক আছে, পজিটিভ চাই। আমি বাসে এসে দেখি রিনি ঘুমাচ্ছে। রিনির ঘুম ভাঙিয়ে তাকে খাইয়ে রেখে আবার বিকেলে টিউশনিতে। এভাবেই আমার দিন কাটছিল। অপরদিকে এরা ধীরে ধীরে সুস্থ হচ্ছিল। আগের সপ্তাহে একদিন ভার্সিটিতে আসলো, আর এখন প্রায় দিনই দেখা যায় তাকে। আমার সাথে তার কখনো দেখা হয়নি ভার্সিটিতে। সেদিন আবার হঠাৎ করে সামনাসামনি দেখা হয়ে গেল। এরা তো এক দেখাতেই চিনতে পেরেছে। এই, আপনি সেই মানুষটা না যে আমাদের বাসায় গিয়েছিলেন? আমি প্রথমে ইরাকে দেখে না দেখার বান করে কাটিয়ে উঠতে চাইছিলাম, কিন্তু হঠাৎ প্রশ্ন করায় আমি দাঁড়িয়ে গেলাম, আর প্রশ্নের উত্তর দেওয়া বাদ দিয়ে এদিক ওদিক তাকাচ্ছি। এদিকে ওদিকে তাকিয়ে কি দেখেন? জি, আমি
ইরা কয়েকটা প্রশ্ন করতে যাবে, ঠিক তখনই দুটো ছেলে আসলো। তাদের হাতে লাঠি। কোনো কথা না বলে আমার উপর আঘাত শুরু করলো। আমি হতবাক। হঠাৎ করে কোন কারণে তারা আমাকে মারছে কিছুই বুঝতে পারছি না। আর বলছে, ইপটিজিং করিস তাই না, মেয়েদের ওড়না ধরে টানাটানি করিস তাই না, তোর ইপটিজিং করে ছোট আছিস। এই কথাগুলো বলছিল আর একের পর এক লাঠি দিয়ে আঘাত করছিল। ওই ছেলেগুলো বলা কথা এরার কান পর্যন্ত পৌঁছাতেই এরার 1 সেকেন্ডও দেরি করলো না। সেও মনে মনে আমাকে বকা দিতে লাগলো। এদিকে ঘটনাস্থলে ধীরে ধীরে নাটকই হয়ে উঠলো। একটা মেয়ে এসে ছেলে দুটোকে থামতে বলল। আরে এই ছেলেটা না তো। তাহলে কোনটা? ধর ওরে। সরি ভাইয়া, ওরা আসলে ভুল করেছে। মেরেছে ওরা? আপনি সরি বলছেন কেন? আমি আর কথা বাড়ালাম না। শরীরে বিভিন্ন জায়গায় জখম হয়ে আছে। ব্যথায় কাতরাইতে কাতরাইতে বাসায় চলে গেলাম। এদিকে এরা বাসায় গিয়ে তো ভূমিকম্প সৃষ্টি করে ফেলেছে। তুমি কেমন ছেলেকে হেল্প করো? হ্যাঁ, মানুষকে জেনে শুনে তারপর হেল্প করবে। আমি আবার কোন ছেলেকে হেল্প করতে গেলাম? ওই যে তোমার কাছে কিছুদিন আগে যে একটা ছেলে আসছিল, হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটা তো আমাদের ভার্সিটিতে পড়ে মনে হয়। যাই হোক, ভার্সিটিতে দেখা মাত্র কথা বলতে নিয়েছি, অমনি দুজন ছেলে এসে মারতে শুরু করলো। এমনি এমনি। তুমি যে কি না, এমনি এমনি মারবে কেন? ছেলেটা ভালো না, ভার্সিটিতে মেয়েদের ইফটিচিং করে। আর চেহারাটা দেখছো, নেশা টেশা করে মনে হয়। আচ্ছা বাদ দাও ওর কথা। না, আগে বলো, ওকে কি টাকা দিয়ে হেল্প করেছিলে? মানে হ্যাঁ। আমি শিওর যে ওই ছেলেটা টাকা দিয়ে নেশা করেছে। তুই এত রেগে যাচ্ছিস কেন? রাগ বলতে ছেলেটার উপরে রাগ না, আমার নিজের উপরে রাগ হচ্ছে। কেন যে আমি এমন মানুষের সাথে কথা বলেছি? না, এমন ভুল আর করা যাবে না। ইরার বাবা পারত ইরার ভুলটা ভাঙাতে, কেন জানি সে ব্যাপারটাকে কিছুই মনে করলো না। একটা ছেলে তার মেয়েকে অর্ধেক জীবন দিয়ে বাঁচালো, আর সেই ছেলে সম্পর্কে তার মেয়ের এত বড় ভুল ধারণা জন্ম হলো, সে কিছুই বলল না, চুপ করে থাকলো। হয়তো সে বাইরের কাউকে নিয়ে এত ভাবেন না। এদিকে আমি শরীরের ব্যথায় দিন কয়েক রুম থেকে বেরোতে পারলাম না। ঘটনাটা আয়নের কাছ থেকে লুকালাম আমি ক্লাসে না যাওয়াতে আয়ন ফোন করে জানতে চাইলে আমি কিছু একটা বলে আয়নকে বুঝিয়ে দিতাম। সুস্থ হওয়ার পর আবার ক্লাস শুরু। আমি তো জানি এরা মনে মনে একটা ভুল ধারণা হয়েছে আমার সম্পর্কে, তাই তার ভুল ভাঙাতে এরা ডিপার্টমেন্টের সামনে 2 দিন ধরে দেখতে পাওয়া যায় আমাকে। 3 দিনের মাথায় এরা দেখা পাই। এরা ক্লাস শেষ করে বের হচ্ছিল। আমি এগিয়ে গিয়ে বললাম, কেমন আছেন? এরা তার হাঁটা থামালো না, আমার দিকে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। আমিও দ্বিতীয়বার ইরাকে কিছু বললাম না। টানা 4 দিন কথা বলার চেষ্টা করে কোনো কাজ হলো না। আইন এসবের ব্যাপারে কিছুই জানে না, আমি তাকে জানাইনি। 5 দিনের মাথায় ইরা বিরাট একটা কাণ্ড করিয়ে বসলো। ইরা ক্লাস শেষে বের হচ্ছিল, তখন প্রতিদিনের মতো আমি বাইরে দাঁড়িয়ে। ইরা এটা দেখে খুব রাগ হয়। ইরা ভাবে একটা খারাপ লোক তার সাথে কথা বলার জন্য উঠে পড়ে লেগেছে, একে উচিত শিক্ষা দিতেই হবে। আজ আমি যেই না বলেছি, এই যে শুনছেন, অমনি ইরা আমার সামনে এসে দুগাল ইচ্ছে মতো থাপ্পড় মারতে থাকে। এক একটা থাপ্পড়ের আওয়াজ শুনে বোঝাই যাচ্ছিল ইরার মনে কতটা ঘৃণা জন্মা হয়েছে, কতটাই না খারাপ ভেবেছে আমাকে। ইরা থাপ্পড়ের আওয়াজ শুনে আশেপাশে অনেকে দাঁড়িয়ে গেল। আমি হতবাক। আবার মানুষ দেখে ইরা যেন আরো রেগে গেল। ইরা মনে মনে ভাবছে, মেয়েদের সাথে খারাপ ব্যবহার করা আজ ইচ্ছে মতো দোলাই দিলেই সব ঠিক হয়ে যাবে। ইরা আবার সেই লেভেলের থাপ্পড় আর লাথি শুরু করলো। আমার কপাল ভালো, আর কেউ সেদিন মারতে আসেনি। তবে আমি ইরাকে থামিয়ে কিছু বলবো সে উপায় ছিল না। কিছু বললে পাবলিকের মার খাওয়া লাগতো। ইরা কিছুক্ষণ মেরে চলে গেল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, চোখে পানিও চলে আসছে। এত মার খাওয়ার পর অবশ্যই খুব ব্যথা হওয়ার কথা, আর অপমান তো আছেই। আশেপাশে লোকজন বলাবলি করছিল ছেলেটা মনে হয় মেয়েটার সাথে খারাপ ব্যবহার করেছে। ইরা বাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। আমাকে মেরে তার হাত প্রচন্ড ব্যথা করছে। ইরা তার হাতের ব্যথায় কান্না করে ফেলেছে। ইরার বাবা জানতে চাইলে ইরা বলল, আমি একজনকে খুব মেরেছি। কেন মেরেছ? ওই যে তোমার কাছে যে নেশাখোর ছেলেটা আসছিল তাকে। তোমাকে আমি কথাটা বলিনি, শৈতানটা আমার পেছনে সপ্তাহখানেক লেগে আছে। প্রতিদিন কথা বলার চেষ্টা করে। আমি তো ভয়ে ছিলাম অন্য সব মেয়েদের যা বলে আমাকে যদি বলে, তাই আর কি আমি তাকে মেরেছি, আর সেটা সবার সামনে। তুমি যা বললা এটা কি ঠিক? কোনটা বাবা? এই যে সপ্তাহখানেক তোমার পেছনে লেগেছিল। হ্যাঁ, তুমি আমার বান্ধবীদের জিজ্ঞাসা করতে পারো। তুমি নিজ হাতে আর কিছু করতে যাবে না। এরপর যদি কথা বলতে আসে আমাকে জানাবা, আমি ব্যবস্থা নিব। ঠিক আছে। এখন কি খুব ব্যথা করছে? খুব মানে খুব। একটু অপেক্ষা করো, ডক্টর ডাকছে। এদিকে আমার আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজনের ভিড় কমতে থাকে। আমার গাল দুটো ফ্যাকাশে লাল হয়ে গেছে, গালে আঙ্গুলে চাপে স্পষ্ট বোঝা যাচ্ছে। লোকজন কমায়, আমি আর সেখানে দাঁড়িয়ে থাকি না, চোখ মুছতে মুছতে স্থান ত্যাগ করি। বাসায় যেতেই রিনি বলল, ভাইয়া, তোমার তো মুখ লাল হয়ে আছে কেন? কই না তো। তুমি কিছুদিন আতলা হাত পায়ে ব্যথা নিয়ে, আর আজ তোমার পুরো মুখ লাল হয়ে আছে। আরে মুখ ধুয়ে ফেলে ঠিক হয়ে যাবে, তুই একটু বস, আমি ফ্রেশ হয়ে রান্না চড়িয়ে দিচ্ছি।
বাড়িওয়ালা কি আসছিল? ও হ্যাঁ, ওনার ছোট মেয়ে রেখে গিয়েছিল, ওর সাথে খেলাম এতক্ষণ। আমি অষ্টমীর ঢুকে দরজা বন্ধ করে ফুপিয়ে কান্না করি। কান্নাটা আমার শরীরে ব্যথার জন্য নয়, মায়ের কথা খুব মনে পড়ছে এই সময়। আমার নিজেকে খুব একা একা লাগছে। কিছুক্ষণ কান্না করার পর আমার হুঁশ ফেললো। দুপুরে খাবারের জন্য রান্না করতে হবে। আমার মুখটা ধুয়ে নেই। খুলি করার সময় মুখের ভিতরটা জ্বালা করে। মুখের ভিতর অনেক জায়গায় কেটে গেছে। সব ব্যথা সহ্য করে চোখে মুখে পানি দিয়ে রান্না শুরু করে দিই। এরপর দুদিন আমি বাসা থেকে বের হইনি, শুধু টিউশনি করতে বাইরে যেতাম। নিজে একা একটা রুমে বসে থাকতাম সারাক্ষণ। রিনি কাছে আসলে তাকে কিছু একটা বলে খেলতে পাঠাতাম বা অন্য কিছু করতে দিতাম। আমার এই অবস্থা দেখে রিনি একদিন কান্না করতে করতে আমার সামনে আসে। কি রে, কি হয়েছে? রিনি কান্না করেই যাচ্ছে। আরে কান্না করিস কেন? রিনি যখন কান্না থামাচ্ছে না তখন আমি রিনিকে কোলে নিই। বোন, বল না কি হয়েছে? কে বকা দিছে? তুমি সারাদিন জমে বসে থাকো, আমার সাথে কথা বলো না, আমার মাঝে মাঝে দেখে তুমি কান্না করো। ও এটা কিছু না, আসলে শরীরটা ভালো নেই তো। সরি, আমি সারাদিন রুমে বসে থাকবো না, তোকে নিয়ে ঘুরতে যাব। আমাকে নিয়ে ঘুরতে যাবা? হ্যাঁ, এখন তো বিকেল, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি রেডি করে দিচ্ছি। আচ্ছা। ভাই বোন একসাথে ঘুরতে বের হই। কোনো পার্কে না গিয়ে এমনি দুজন রিক্সা নিয়ে ঘুরি। এক জায়গায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া আর খাওয়ার চলে মজা করে দুজনের মধ্যে এসব চলছে। বাসায় ফেরার পথে রিনিকে কিছু খেলনা কিনে দেই। এবার ফেরার পালা। রিক্সায় উঠতেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। আমি আর রিনি ছটপট রিক্সা থেকে নেমে ছোট্ট একটা দোকানে ছাউনির নিচে দাঁড়ালাম। হঠাৎ করে এমন বৃষ্টি শুরু হয়, সবাই দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। যে যেমন পারছে তার ব্যক্তিগত জিনিসপত্র বাঁচানোর চেষ্টা করছে। রিক্সাওয়ালার আধপিছু হয়ে রিক্সার ভিতরে বসে আছে। ছাউনির নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় আমি খেয়াল করলাম কেউ আমাকে এক দৃষ্টিতে দেখছে। ডান পাশে চোখ ঘোরাতে দেখলাম ইরা দাঁড়িয়ে। আমার ভয়টা যেন এবার বেড়ে গেল। রিনির সামনে যদি আবার দু একটা কথা বলে বসে তাহলে তো সব শেষ। এদিকে এরা মনে মনে ভাবছে, শৈতানটা কি শিশু পাচার করে নাকি? দেখে তো জিজ্ঞাসা করে, না হলে আবার কোন মায়ের কোল খালি হবে। এবার যদি ধরা পড়ে সোজা জেলে ঢুকিয়ে দেব। কথাগুলো বলা শেষ হওয়া মাত্রই, এই কি হয় এটা? বোন। আপন? জি। এই পিচ্ছু, নাম কি তোমার? রিনি। উনি তোমার কে হয়? ভাইয়া। ও, কোথায় গিয়েছিলে তোমরা? এই তো ঘুরতে বের হয়েছিলাম। শৈতানের আবার বোনকে নিয়ে ঘোরার শখ? অন্যের বোনদের তো ঠিকই জ্বালিয়ে বেড়ায়। 5 মিনিট মুষলধারে বৃষ্টি হওয়ার পর বৃষ্টির বেগ অনেকটাই কমে গেল। এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেই আমি রিনিকে নিয়ে রিক্সায় উঠি। এরাও একটা রিক্সা নিয়ে তখনই বাসায় ফেললো। আমি বাসায় আসার পর, ভাইয়া, ওই মহিলাটা কে? জানি না। উনি তোমাদেরকে পদবলি টুক করে তাকিয়ে ছিল কেন? আর ভেঙটুকে দিতে। আরে না, অন্য কাউকে। বাদ দে, যা হাত মুখ ধুয়ে নে। ভাইয়া, আবার কি? উনি আমাকে কিছু টাকা দিয়েছে। কখন দিল? তুমি অন্যদিকে তাকিয়েছিলে। ও আচ্ছা, রেখে দে। ঠিক আছে। পরদিন ভার্সিটিতে গিয়ে আয়নের সাথে দেখা। আয়ন এখন ক্লাসে অনিয়মিত হয়ে গেছে। একদিন আসে তো দুদিন আসে না। এদিক থেকে আমার ভালোই হয়েছে, আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো কিছুই জানে না। ক্লাসে এসে দুজনে খোঁজখবর নিতে নিতে সময় শেষ। ক্লাস শেষ হয়ে একটু আগেই আয়নের একটা জরুরি করা শেষে আগে চলে যায়। আমি ক্লাস শেষ করে বের হই। ক্লাসরুম থেকে বাইরে আসতেই ইরা আর তার সাথে কিছু বান্ধবীদের দেখতে পাই। আমাকে একজন দেখে বলল, আরে ওই যে ওই ছেলেটা। আমার সামনাসামনি আসার পর, চল আমাদের সাথে। কোথায়? ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিব। কোন ভাই? কোন ভাই মানে? ভার্সিটির বড় ভাই, ছাত্র নেতা। আমার সময় নেই, বাসায় যেতে হবে। মুখের উপর কথা বলিস, ভাই তোকে ডাকছে। নেতার ডাকে সাড়া না দিলে ভার্সিটির দরজা আজীবনের জন্য বন্ধ। বাধ্য হয়ে সে ভাইয়ের কাছে যেতে হলো। আমি শুধু তার নাম শুনেছি, সে অনেক দাপুটে নেতা ভার্সিটির। আমাকে সামনে নিয়ে গিয়ে, ও, এই তাহলে সেই। নাম কি তোর? শুভ। কোন ডিপার্টমেন্ট? ম্যাথ। ভালো। তা শুনলাম তুই নাকি ভার্সিটির মধ্যে মেয়েদের ডিস্টার্ব করিস। আমি ইহার দিকে একবার তাকালাম, তারপর সে ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, জি ভাইয়া। তুই স্বীকার করেছিস, এই জন্য তোর শাস্তি কম। কান ধরে দাঁড়িয়ে থাক, সময় হলে ছেড়ে দিব। আর এমন ভুল করবি না, যা শুনেছি একবারই। তারপর সে অন্য কিছুতে মন দিল। আমি সাথে সাথে কান ধরে দাঁড়িয়ে গেলাম। ইরা তার বান্ধবীগুলো হাসছে, কিছুক্ষণ আমাকে দেখে মজা নিল, তারপর চলে গেল। আধ ঘন্টা হয়ে গেল আমি দাঁড়িয়ে আছি একভাবেই। হঠাৎ বড় ভাই বলল, এই তুই যা, এখন বৃষ্টি হবে মনে হয়। আমি কান ছেড়ে দিয়ে বাসার দিকে রওনা হলাম। বাসায় পৌঁছাতে পৌঁছাতে পুরো শরীর ভিজে গেছে। বাসায় এসে শুধু কাপড় চেঞ্জ করে রান্না শুরু করলাম। বোন না খেয়ে আছে। ভাইয়া দেরি করে আসায় মুখ দিয়ে টু শব্দটি বলেনি, শুধু রান্নার সময় একবার বলল, ভাইয়া, আজকে দিয়ে রান্না করবা? ওই তো কিছুই নেই, শুধু চাল আছে। তোমার তো আর আজ বাজার করার কথা। দেখছিস এত ব্যস্ততায় সব ভুলে গেছি,
দাঁড়া, আগে তোকে কিছু কিনে দিয়ে যাই, তুই আপাতত খেতে থাক, তারপর বাজার করে নিয়ে আসি। ঠিক আছে ভাইয়া। ওয়েট কর, আমি নিচের দোকান থেকে এক্ষুনি আসছি। রিনিকে কলা আর কেক কিনে দিয়ে আমি বাজার করতে গেলাম। বাজার করে ফিরে এসে আমি রান্না চড়িয়ে দিলাম। রান্না করতে করতে দুই ভাই বোন গল্পে মেতে উঠলাম। কয়েক ঘন্টা আগে ঘটে যাওয়া আমার সাথে ঘটনাগুলো আমার আর মনেই নেই। দুজনে গল্পের মাঝে যখন হাসি চলে তখন আমি বলেই যাই সবকিছু। রান্না শেষে খাওয়া দাওয়া কপালে জুটলো না, টিউশনির সময় হয়ে গেছে। সেখানে যেতে যেতে 8 ঘন্টার মতো লেট হলো। সবগুলো টিউশনি শেষ করে বাসায় ফিরতে প্রায় 3 ঘন্টা লেট, মানে বেশ রাত করে বাসায় ফেললাম। আমার মন ভালো ছিল না। বাসায় তো রিনির সামনে কান্না করা যাবে না, তাই রাস্তায় একটা গাছের নিচে বসে ফুপি ফুপে কান্না করছি। দেরি করে বাসায় ফেরায় রিনি রাগ করতে পারে, তাই সামলাতে তাকে দোকান থেকে তার পছন্দের কিছু খাবার কিনে নিই। বাসায় এসে রুমে ঢুকতেই আমি দেখলাম বাড়িওয়ালার বউ আর তার ছোট মেয়ে রিনির সাথে গল্প করছে। আমাকে দেখা মাত্র মহিলাটি ধমকে সুরে বললেন, বাচ্চা একটা মেয়ে একা একটা রুমে রেখে এত দেরি করে আসতে হলো তোমার? তোমার তো জানা আছে যে বোন ছোট, জানো ও কত ভয় পেয়েছে। তুমি আসছো না দেখি সে কি কান্না, ভাইয়া ভাইয়া করতে করতে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। এই যে তোমার ভাইয়া আসছে, তুমি এখন বকা দাও। কথাগুলো বলে উনি তার মেয়েকে নিয়ে চলে গেলেন। কান্না করছিস কেন? আমি তো আসতামই। আর এই দেখ, তোর জন্য তোর প্রিয় খাবার নিয়ে আসছি। রিনি কোনো দিকে খেয়াল নেই, সোজা আমার কোলের মধ্যে। আমি ভাবছি তুমি হারিয়ে গেছো। কি যে বলিস না তুই, আমি তো বড় মানুষ, হারাবো না। তাহলে দেরি করে আসলে কেন? কাজ ছিল একটু। এই, আর কান্না করা যাবে না, ওঠ, আমার খুব ক্ষুধা লাগছে, ভাত খাবো। চলো আমিও খাবো। পরদিন সকালে ভার্সিটিতে আয়নের সাথে দেখা। আয়ন একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছিল মাঠের মধ্যে। আমি এগিয়ে গেলাম। আয়ন আমাকে দেখা মাত্র আয়নের সাথে থাকা ছেলেটাকে বলল, এই তো শুভ চলে আসছে। ও, ভালো আছি, তুমি? জি ভালো। আমি হাসিব মাহমুদ। ওই যে তোকে বললাম না একজনের কিডনি লাগবে, উনি কিডনির জন্য পোস্টটা দিয়েছিলেন। আয়ন কথাটা এমন ভাবে বললো হাসিব যেন বুঝতে না পারে যে কিডনিটা আমি দিয়েছিলাম, কারণ আমি আয়নকে বলতে বারণ করেছিলাম। প্রথমে বলেছিলাম এই কথা কাউকে যেন না বলে। বুঝতে পেরেছি, চল ক্লাসে যাই। না, আজ ক্লাস করব না। তাহলে তুই থাক, আমি যাই। না, তোরও ক্লাস করতে হবে না, আজ আমার সাথে থাক। কোনো কাজ আছে নাকি? হ্যাঁ, অনেক কাজ আছে, চুপচাপ দাঁড়িয়ে থাক। আচ্ছা, তুই যে তাকে আপনি করে বলতেছিস, সে কি আমাদের সিনিয়র? জি, না হলে কি আপনি করে বলতাম? আমরা কি কারোর জন্য অপেক্ষা করছি? একজন আসবে। আমি আর কিছু বললাম না, তাদের সাথে অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ ইরার আগমন। ইরাকে দেখে আমি তো ভয় শেষ। ইরা আমাদের দিকে এগিয়ে আসছে। কাছাকাছি এসে হাসিব ভাইয়াকে বলল, ভাইয়া কেমন আছেন? জি ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো ভাইয়া। এরা তোমার সাথে এদের পরিচয় করিয়ে দেয়। এই হলো আয়ান, তোমার কিডনির খোঁজ এই ছেলেটাই দিয়েছিল। আর এই হলো শুভ, আয়ানের বন্ধু। আমাকে দেখি এরা রাগ হলো, তবে কিছু বললো না। এদিকে আমি খুব চিন্তায় পড়ে আছি। এরা যদি আমাকে কিছু বলে আর আমার বন্ধুর সামনে, তাহলে মান সম্মান কিছুই থাকবে না। আচ্ছা আয়ান ভাইয়া, আমার কিডনির ব্যবস্থা আপনি কিভাবে করলেন? হসপিটালে আমার পরিচিত একজন ছিল, তার মাধ্যমে। কিন্তু বাবা তো বলেছিল হসপিটাল থেকেই। হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, আপনি যেখানে ভর্তি ছিলেন সেখানে আমার পরিচিত একজন ছিল। ও, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরো কিছু সময় কথা বলে ইরা আয়ানের সাথে, আয়ান আমি বাসায় যাই, আমার ভালো লাগছে না। এত কথা বলিস কেন, তোকে থাকতে হবে। আমি থেকে কি করব? চুপ। ভাইয়া চলেন তাহলে। হ্যাঁ আয়ান, শুভ তুমিও আসো। ইরার পাশাপাশি হাঁটছে হাসিব ভাই, আর পিছনে আমি আর আয়ান। আমি ফিস ফিস করেই যাচ্ছি, কোথায় যাচ্ছিস, কোথায় নিয়ে যাচ্ছে তারা? এসব কথা বারবার বলছিলাম। আয়ন উত্তরে বলেছিল, একটা কথাও বলবি না, শুধু সাথে থাক। ইরা সবাইকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলো। রেস্টুরেন্টে গিয়ে বসে ইরা খাবার অর্ডার করলো। সবাই অপেক্ষা করছে খাবার আসার জন্য। এদিকে আয়ান আর হাসিব ভাই মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আছে। আমি আর ইরার মাঝে বারবার চোখাচোখি হচ্ছে। ইরাকে নিয়ে আমি বেশ ভয়ে আছি, কখন যে কি বলে ফেলে কে জানে। আর এদিকে হাসিব ভাই থাকার উপর আয়ানের বন্ধু হয়, সে কিছু বলতে পারছে না। অন্য কেউ থাকলে হয়তো এতক্ষণে আমার 12টা বেজে যেত। খাবার আসলো, সবাই খাওয়া দাওয়া শুরু করলাম, শুধু আমি বাদে। খাচ্ছিস না কেন? চামচ দিয়ে খেতে পারি না। তো হাত দিয়ে খা। ঠিক আছে। আমি চামচ রেখে হাত দিয়ে খাওয়া শুরু করলাম। আমি খেতে খেতে যখন খুব মজা পেলাম, তখন বললাম, দোস্ত আগে বলো তো, এখানে এসে মাঝে মাঝে খেতাম, এখানকার খাবারগুলো বেশ মজার। চুপচাপ খা হারামি। আমার খাওয়া দেখে এরা রাগ হচ্ছিল। দু একবার আমার দিকে বড় বড় চোখে তাকিয়েছিল। আমিও এরার লোকটা একবার দেখে দ্বিতীয়বার একটা শব্দও করিনি, চুপচাপ খেয়ে নিয়েছি। খাওয়া শেষে, আমাদের ট্রিটটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। ভাইয়া আমাকে কিন্তু প্রথম থেকে ছোট করেই যাচ্ছেন। না না, আমি এমনি বললাম, তবে মাঝে মাঝে চাইলে এমন ট্রিট দিও। আপনাকে তো খুঁজেই পাওয়াই যায় না। এখন থেকে বাইরে আর তেমন যেতে হবে না, যখন ডাকবে তখনই পাবে। হাসিব ভাইয়ের কথা শুনে আয়ানারিরা হাসতে থাকে, তবে আমি চুপচাপ থাকলাম। হাসিব ভাই চলে যাওয়ার পর
আচ্ছা চলেন আমরা এখন উঠি। না, তোমার সাথে কিছু কথা আছে। জি বলেন। আমরা তো সেম ইয়ার, আপনি করে বলছো কেন? তুমি করে বলো। কি বলবে বলো। এখানে কোথায় থাকো? একটা মেসে থাকে। আর ও? ওর বোনকে নিয়ে একটা বাসায় থাকে। ওর বাবা মা নেই? না। সেই জন্য তো এত খারাপ হয়েছে। আয়ান বলল, কিছু বললে? না, বললাম যে এই বয়সে পরিবার হারিয়েছে। আল্লাহ এখন ভাগ্যে এমন রেখেছে ওর। তুমি থাকো কার সাথে, মানে তোমার সমবয়সীর সাথীকে? এই তো আমার পাশেই বসে আছে। ও আচ্ছা। আমার একটু বাথরুমে যেতে হবে, তোমার একটু ওয়েট করো, আমি আসছি। আয়ান চলে যাওয়ার পর ইরা একবার আমার দিকে তাকালো, আমি একবার ইরার দিকে তাকালাম। তবে সেটা 1 সেকেন্ডের কম সময় নিয়ে দুজনের মাঝে থমথম একটা পরিবেশ বিরাজ করছে। হঠাৎ ইরা বলল, এই তুই আমাদের সাথে আসলি কেন? আমি তো চলেই যাচ্ছিলাম, আয়ান যেতে দিল না। কেন যাস নাই সেটা আমি জানি। আচ্ছা, বারবার আমার দিকে তাকাচ্ছিলি কেন? আপনি দেখলেন কিভাবে? তো তুই আমার দিকে তাকাচ্ছিস, আমি দেখবো না? তোর মতো একটা শয়তান বদমাইশ আমার সাথে বসে আছে, আমার ভাবতেই কেমন জানি লাগছে। আচ্ছা শোনেন, আমি আপনাকে একটা কথা বলি। ইরা দাঁড়িয়ে এক চড় মারল আমাকে। আমার আর বোঝা বাকি রইল না যে এই মেয়েকে আর বোঝানো যাবে না। বন্ধুর সামনে যাতে অপমানিত না হই, তাই আমি ওখান থেকে উঠে গেলাম। এদিকে আয়ান এসে দেখে আমি নেই। ও কই গেল? চলে গেছে। মানে? তুমি বসো, আমি তোমাকে বলছি। শোনো না, আমার সাথে যা করেছে তা তুমি ভাবতেও পারবে না। আয়ান তার দুহাত মাথায় রেখে বলল, তুমি জানো না তুমি কি করছো? কি করেছি? খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছো তাকে। আরে তুমি বুঝতেছো না, ওইরকম ছেলেরা ভালো না। তুমি জানোই না সে কেমন মানুষ। সে কি বলতে চায় সেটা তোমার শোনা উচিত ছিল। মানে? তোমার বিপদে সে পাশে দাঁড়িয়েছে। তুমি যে কিডনি নিয়ে এখন বেঁচে আছো সেটা তার দেওয়া। আরে কি বলছো তুমি এসব? শুভর মা ক্যান্সারে আক্রান্ত ছিল। ইরাকে কিডনি দেওয়া থেকে শুরু করে সব ঘটনা বলল। ইরাও কেমন যেন হতভঙ্গ হয়ে গেল। আমি তো জানতামই না তুমি ওর সাথে এত খারাপ ব্যবহার করেছো। পাগলাটা আমাকে কিছুই বলেনি। তাহলে ও যে আমার সাথে কথা বলতে আমার ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে থাকতো? হয়তো ও তোমাকে কিছু বলতে চাই। তুমি যে খারাপের কথা বললা, এরকম কিছুই ওর মধ্যে নেই। ওর সাথে কথা বললে তুমি বুঝতে পারতে। সেটা না করে বারবার অপমান করেই গেছো। শুভ এত কিছু ঘটে যাওয়ার পর তোমাকে কিছুই বলেনি। সে হয়তো তোমাকে আর এই ব্যাপারটা এড়িয়ে যেতে চেয়েছে, কিন্তু পরিস্থিতির কারণে হয়তো পারেনি। আচ্ছা, কিডনি দেওয়ার ব্যাপারটা সে লুকালো কেন? সেটাও ভালো জানে। আমি কিছু একটা মিস্টেক করে ফেলেছি। দাঁড়াও, ওকে ফোন করে আমি ডাকছি। না না, থামো। তুমি যে আমাকে কিডনি দেওয়ার কথা বলেছ সেটা ওকে বলবে, এটা আড়ালেই থাক। আমি তাকে ভুল বুঝেছি, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। ওর বাসার ঠিকানাটা দাও। এদিকে আমি আবার মন খারাপ করে বাসায় এসে রান্না শুরু করে দিলাম। ভাইয়া, বল। তোমার রান্না করতে কষ্ট হয় না? না, কষ্ট হবে কেন? রান্না মজার একটা কাজ। তাহলে আমিও রান্না করবো। বড় হও, ধীরে ধীরে শিখবি। তুমি প্রতিদিন বাইরে থেকে এসে রান্না শুরু করে দাও। আমি বুঝি তোমার খুব কষ্ট হয়। কি যে বলিস। একটা কাজে ভয় রেখে দিও তো। আমি একটু হাসলাম। রেনি ছোট মানুষ, সে তো আর বুঝতে পারছে না ভাইয়ের পকেটের অবস্থা। শোন, যখন আমি চাকরি করব তখন একটা কাজের লোক রেখে দেব। তোরও করতে হবে না, আমারও রান্না করতে হবে না। সেটা হবে কবে? হবে এক সময়। এদিকে আমার বাসার দরজা ইরা এসে হাজির। এরা দরজা দাঁড়িয়ে কলিং বেল বাজালো। রিনি, দেখ তো কে এসেছে। আচ্ছা। রিনি দরজা থেকে ঘুরে এলো। কে আসছিল? তোমাকে ডাকতাছে। কে? কেমন যেন চেনা চেনা লাগছে। ভিতরে আসতে বলিসনি? আমাকে কিছু বলতে দেয়নি, শুধু বললো তোমার ভাইয়াকে ডাকো। আমি গ্যাসের চুলা বন্ধ করলাম। কপালের ঘাম মুছতে মুছতে দরজা খুলে দেখলাম মীরা দাঁড়িয়ে। আমি তো ভয়ে শেষ। না জানি আবার কি কারণে আসছে। হয়তো আবার কোনো অপরাধ খুঁজে পেয়েছে। বাসার ঠিকানাটা বা কে বললো, এসব ভাবতে ভাবতেই। ভেতরে আসতে বলবেন না? দেখেন, ঘরে ছোট বোন আছে। ওর সামনে যদি কিছু করেন ও অনেক ভয় পাবে। যদি কোনো অপরাধ হয়ে থাকে, আমি কাল আপনার সাথে দেখা করবো ভার্সিটিতে, তখন যা বলার বলেন। আমি আসলে অন্য কিছু বলতে আসছি। ভেতরে যাওয়া যাবে কিনা বলেন। জি আসুন। রিনি, এই রিনি, এদিকে আয়। ওনাকে একটু পানি দে। আপনি বসেন, আমি একটু আসছি। কি করছেন আপনি? রান্না করছি। চলেন। আমার পেছন পেছনে কিচেনে গেল ইরা। রিনি মনোযোগ দিয়ে ইরাকে দেখছে। ইরা ব্যাপারটা খেয়াল করে বলল, দরজায় আমাকে দেখে তাকিয়েছিলে, এখনো আমার দিকে এভাবেই তাকিয়ে আছো যে? ভয় পাচ্ছ? আপনাকে কোথায় যেন দেখেছি, মনে পড়তেছে না। একটা টং দোকানের নিচে বৃষ্টির সময় তোমাকে টাকা দিয়েছিলাম। ও হে, আপনি তো সেই আপু। কেমন আছেন আপনি? ওদের কথা বলার সময় আমি রান্না করছিলাম। ইরা আমাকে ইঙ্গিত করে বলল, ভালোই তো কথা শিখিয়েছেন। ও এমন করেই কথা বলে। আপনি একটু সাইডে দাঁড়ান, আমি রান্না করি। আরে না না, কি যে বলেন। আমার কথা না শুনলে কিন্তু খবর আছে। আমি আর কথা বাড়ালাম না। হাতের চামচটা ইরার কাছে দিয়ে রিনিকে নিয়ে একপাশে দাঁড়ালাম। আজকে কি শুধু এই শাক ভাজি? ডাল আছে,
আর ভাতের সাথে আলু সিদ্ধ দিয়েছি, আলু ভর্তা হবে। ও গুড। আর টেনশন কইরেন না, আমি শাক ভাজতে পারি। হুম। ভাত হয়েছে? হ্যাঁ, ভাত হয়েছে। হুম। আমার মাথায় এখন অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। একটু আগে যার কাছ থেকে চর খেলাম সে এসে এখন রান্না করে দিচ্ছে। ইরা যে কি বলতে আসছে সেটা নিয়েও শঙ্কায় আছি। না জানি সে কি ঘটিয়ে বসে। রান্না শেষে এবার খাবার পালা। ফ্লোরে শীতল পাটি বিছে খেতে বসেছি দুই ভাই বোন। আমাদের অবাক করে দিয়ে এরা আমাদের সাথে বসে গেছে। খাবারগুলো এরা নিজ হাতে পরিবেশন করছে। এরা রিনি খাচ্ছে। আমি কিছু জিজ্ঞেস করতে চাচ্ছি এরাকে, সেখানেও ভয় করছে। আচ্ছা, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? এত তাড়াহুড়া কিসের? হ্যাঁ, খেতে বসেছেন, কথা কম বলে খান। খাওয়া শেষ হলো, তবু ইরা যাওয়ার নাম মুখে আনছে না। সে রিনির সাথে আড্ডায় মেতেছে। কিছু সময় পর রিনি বাইরে খেলতে যায়। ইরা এখন রুমে চুপচাপ বসে মোবাইল দেখছে। আমি তার থেকে অনেকটা দূরে বসে আছি। আমি কিছু বলতে পারছি না, আর সইতেও পারছি না। নীরবতা ভেঙে ইরা বলল, আমি যা করেছি সেটা একদম ঠিক হয়নি। আমার আপনার কথা শোনা উচিত ছিল। না জেনে অনেক খারাপ ব্যবহার করেছি। ব্যবহারটা এত খারাপ হয়েছে যে সরি বললেও কম হয়ে যাবে। আমি জানি না এই জন্য কিভাবে ক্ষমা চাইবো। আপনি পারলে আমাকে মাফ করে দিয়েন। আপনি মাপ চাচ্ছেন কেন? ইরা একবার আমার দিকে তাকালো, আর এখানে সে এই প্রথম ভালোভাবে। ইরা তাকাতেই আমি চোখ সরিয়ে নেই। আচ্ছা, সেদিন ভার্সিটিতে কি হয়েছিল বলেন? আমি তো বলার জন্য অনেক চেষ্টা করেছি, আপনি শুনতেই চাননি। সেদিন আপনি চলে যাওয়ার পর একটা মেয়ে এসে ছেলেগুলোকে থামতে বলে। ওর অন্যজনকে মারতে ভুলে আমাকে মেরে বসে। দুর্ভাগ্যক্রমে অপরাধীর পোশাকের কালারের সাথে আমার পোশাকের কালার মিল ছিল। ওদের মিস্টেকের কারণে মারটা আমাকেই খেতে হলো। আর আমিও আপনার সাথে কত কিছুই না করলাম। আরে বাদ দেন এগুলো, আপনি জেনে বুঝে করেননি। আর আপনার দিকে থেকেও আপনি ঠিকই ছিলেন। আপনি যেভাবে আমাকে মেরেছেন, আমার জায়গায় একজন খারাপ কেউ থাকলে ভালোই হয়ে যেত। আচ্ছা, আপনাকে এসব কে বললো? আর আমার বাসার ঠিকানা কে দিয়েছে? এবার এরা একটু মিথ্যের আশ্রয় নিল। আয়নকে আড়াল করে এরা বানিয়ে বানিয়ে বলতে লাগলো, ওই যে ভার্সিটির বড় ভাই আছে না, ওদের একটা চেলাপেলার সাথে আমার রেস্টুরেন্টে দেখা হয়েছিল। ছেলেটা গোপনে আপনার সবকিছু জেনে আমাকে আসল ঘটনাটা বলে দেয়, যেটা আপনি একটু আমাকে বললেন। ও আচ্ছা, শোনেন, ওখানে কি আয়ন ছিল? না, সে আগেই চলে গেছিল। আমি না বলে আসে কিছু বলেছি আপনার সামনে? হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করলো, আর আমি বললাম যে কি যেন কাজে চলে গেছে। তার মানে ও কিছু জানতে পারেনি? কেন? জানলে কি হবে? না, তেমন কিছু না। ইরা মনে মনে ভাবছে, যাক, মিথ্যে বলে কোনো রকম বোঝানো গেছে। হঠাৎ ইরার ফোনে একটা কল আসলো। বাবা, আমি একটা বান্ধবীর বাসায় আসছি। বাসায় ফিরবি কখন? রাতে। রাতে কেন? বান্ধবীর ছোট ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠান আছে সন্ধ্যায়। ঠিকানাটা বল, আমি গাড়ি পাঠিয়ে দিবনি। লাগবে না বাবা, আমি যেতে পারবো। বেশি রাত হলে আমি কিন্তু গাড়ি পাঠাবো। কথা বলা শেষে, তাহলে আপনি এখন চলে যান আপনার বান্ধবীর বাসায়। কোন বান্ধবীর বাসায়? ওই যে জন্মদিনের কথা বললেন তাদের বাসায়। কেন? আমি আছি দেখে কি আপনার অসহ্য লাগছে? সেটা না। তাহলে কি? কিছু না। আমাকে মাফ করেন, তাহলেই আমি যাব। আমি তো আপনার দোষ খুঁজে পাচ্ছি না। এই, এত কিছু করলাম তবু আপনি দোষ খুঁজে পাচ্ছেন না? ভুল বুঝে করেছেন, দোষ তো নেই। ভুল বুঝাটাই দোষ। হিসেবে সবকিছু ধরতে নেই। আপনি বান্ধবীর বাসায় যান। আপনিই আমার বান্ধবী। কি যে বলেন না আপনি। আরে মজা করলাম। হুম। আমাকে কি এখনই চলে যেতে হবে? মানে এখানে থাকলে কি সমস্যা আপনার? সত্যি বলতে ভয় করছে, কখন কি করে বসেন। আপনি যে কেমন না, আমি তো আমার ভুল বুঝতে পেরেছি। আর কি বলবো আপনাকে? বুঝেছি, আমি থাকাই ভালোই খারাপ লাগছে আপনার। চিন্তা নেই, এক্ষুনি চলে যাচ্ছি। আচ্ছা। কি মানুষ, একটু থাকতেও বলে না। বাড়িওয়ালা আসলে কি বলে না বলে? বলবেন যে ফ্রেন্ড আসছিল। তবু? ঠিক আছে ঠিক আছে, কাল দেখা হচ্ছে ভার্সিটি। রিনি কই? ছাদে হয়তো খেলা করছে। আমি তাহলে উঠলাম এখন। এত তাড়াতাড়ি বাসায় গিয়ে আপনার বাবাকে কি বলবেন? সেটা আমি অলরেডি ভেবে রেখেছি। ও, ইরা কি বিদায় জানিয়ে আমি দরজা লাগাতে আবার কলিং বেলের শব্দ। আমি দরজা খুলে দেখলাম ইরা আবার দাঁড়িয়ে। কোনো সমস্যা? আপনার ফোন নাম্বারটা? কি করবেন? নাম্বার দিয়ে কি করে? কথা বলে। আমিও বলবো। আমি আপনার সাথে ফোনে কথা বলবো কেন? মানুষ ফোনে কেন কথা বলে? দরকারে। আমিও দরকারেই বলবো। ইরার সাথে কথায় পাত্তাই পেলাম না। আমি দরজা বন্ধ করে দিয়ে নিজের রুমে এসে চেয়ার টেনে বসে ভাবনায় পড়ে গেলাম। ভুল বুঝতে পেরে সে আমার কাছে কতই না ভালো ব্যবহার করলো। মেয়েটার সাহস আছে অনেক, চেনা নেই জানা নেই। আমার বাসায় এসে আমার সাথে রান্না করে খেয়ে গেল। যাক, আমি তো বেঁচে গেলাম। এখন মানুষের সামনে অযথা অপমান হওয়া লাগবে না। আর উনি কিছু বললে আমি তাকে কিছু বলতেই পারি না। কেমন যেন একটা টান অনুভব হয় তার প্রতি। ছি, কি ভাবছি আমি এগুলো? সে যদি জানে আবার মায়ের খাওয়া লাগবে। আমি কথাগুলো একে একে বলছিলাম। কথা শেষ করে বোনকে ছাদে খুঁজতে চলে গেলাম। এদিকে বাসা ফিরে তৈরি করে বাবার সাথে জরুরি মিটিং এর ডাক দিলে ইরা। এত অস্থির কেন? কিছু বলবো যা তুমি আমার থেকে লুকিয়েছো। আমি আবার তোর থেকে কি লুকালাম? আমাকে কিডনি দিয়েছিল আমার ভার্সিটির একটা ছেলে।
তারপর? সে প্রথমে টাকা নিয়েছিল, তারপর সেটা তোমাকে ফেরত দেয়। তো তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি আমাকে আগে বলনি কেন? দেখো, এসব নিয়ে ভাবার সময় নেই। তাকে আমি মূল্য দিয়েছিলাম, ফিরিয়ে দিয়েছে, হিসাব এখানেই শেষ। তোমার কাছে তো তাই হবে। তোমাকে এই কথাটা কে বলেছে? বলেছে ভার্সিটির একজন। তা এখন কি তুমি তাকে টাকা দিতে চাচ্ছ? না না, আমি আবার টাকা দিতে যাব কেন? উপকার করেছে, ভালোই করছে। ইরার এমন ভয়ের কারণ, ইরা তার বাবাকে কিছুদিন আগে আমার নামে নালিশ করেছিল ভুল বুঝে। ইরা তার বাবার সাথে কথা বলে আজ বুঝতে পারলো ছেলেটার প্রতি তার বাবার আর কোনো ভালোবাসা নেই, যা আছে সেটা একটু রাগ। ইরার কারণে সে এই মানুষটার উপর রেগে আছে। কথা বলতে বলতে ইরার বাবার একটা কল আসলো। উনি কথা বলতে বলতে উঠে গেলেন। এই রিনি, এদিকে আয়। আমি ছাদে দেখতে পাই রিনি খেলছে। হ্যাঁ ভাইয়া বলো। অনেক খেলা হয়েছে, এখন রুমে চল। না ভাইয়া, আর একটু খেলি। না না, চল তুই। হঠাৎ ফোন বেজে ওঠে, আমি কথার মাঝে আটকে গেলাম। আমি ইরা। ভাইয়া আর একটু খেলি। যা। আমার যা বলাটা ইরা শুনে ফেলে। ইরা ভাবছে তাকে বলেছি। ফোন দিয়েছি বলে বিরক্ত হচ্ছেন? কই না তো। ওই যে যা বললেন। না, আমি আসলে রিনিকে বললাম। ও খেলছিল, সে যে আপনি থাকা অবস্থায় রুম থেকে বের হয়েছে, আর রুমে আসা নামগন্ধ নেই। বাচ্চা মানুষ, খেলতে দেন তো। আপনি রুমে যান, কথা বলি। কি কিছু বলেন। কি বলবো? সেটাও কি আমি বলে দেব? একটু আগে তো অনেক কথা বলে চলে গেলেন, এখন আর কি বলবো? হায় আল্লাহ, আমি কাকে কল করেছি? কথা বলতে পারে না। না, কথা তো বলতেই পারি। তো বলেন না কেন? বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। আর কি বলবো? আচ্ছা, কিছু বলতে হবে না, আবার পরে কথা হবে, এখন রাখছি। আচ্ছা। এই ওয়েট। বলেন। ডালার ভর্তাটা দারুণ ছিল। ধন্যবাদ। এখন রাখছি। ইরা ফোন রেখে দিল। পরদিন ভার্সিটিতে আয়নের সাথে আমার দেখা। আমি কিছুদিনের জন্য বাড়ি যাব। হঠাৎ? আরে দুজনকে একসাথেই পেয়ে গেলাম। দুজন তাকিয়ে থাকলাম, কেউ কিছু বললাম না। কি ব্যাপার, দুজনের মুখ এমন হয়ে আছে কেন? আয়ান, তোমার এমন অবস্থা কেন? আমার তো ঠিকই আছে। আয়ন বাসায় যাবে, এটা নিয়ে কথা বলছিলাম আমরা। ও আচ্ছা। আমি তোমাদের দুজনকেই কিছু বলতে চাই। বল। এখানে না কোথাও বসে বলি? আয়ানের অবস্থা দেখে বোঝা যাচ্ছিল সে ভিতরে ভিতরে খুব চিন্তায় আছে। নিরিবিলি একটা জায়গায় বসলো। আয়ান মাঝখানে বসলো, আর তার ডান পাশে ইরা, আর বাঁ পাশে আমি বসলাম। শুভ, আমি আসলে একবারে বাড়ি চলে যাচ্ছি, আর পড়বো না। কি বলো সেগুলো? কি হয়েছে বলতো? আয়নের কথা শুনে ইরা অবাক। আমি একটা মেয়েকে ভালোবাসি, ওর বাড়ি আমাদের গ্রামেই। ভাবছিলাম পড়া শেষ করে কিছু একটা করার পর তাকে বিয়ে করব, কিন্তু সে সময় আর পাচ্ছি না। আমি বাড়ি থেকে তার বিয়ে ঠিক করে ফেলেছে। তুই তো কখনো তার ব্যাপারে আমাকে কিছু বলিসনি। এমনই। আর শোন, এখন বাড়ি গিয়ে যেভাবে হোক ওকে আমার কাছে আনতে হবে। তুই একা যাবি না? আমি তোর সাথে যাব। রিনিকে দেখবে কে? তুই যদি আমার বাড়ি দাস, মেহমান হয়ে যাবি। এসবের জন্য যেতে হবে না, আমি আমার দিকটা সামলে নেব। আর এরা? হ্যাঁ বলো। শুভর এখানে কিছু হলে আমি দেখতাম, আর্থিক বা যে সমস্যা হোক তুমি একটু দেখো। হ্যাঁ, আমি দেখব। তুই আর আসবি না? চেষ্টা করব। না আসিস কিন্তু। বললাম তো চেষ্টা করব, দেখি বাড়ি যাই আগে। আয়ন বিদায় নিল। আমি এখন অনেকটা একা হয়ে গেলাম। ভার্সিটিতে বন্ধু বলতে এক আয়নই ছিল, তাছাড়া কোনো বন্ধু নেই। এক অফ ডেতে সকালবেলা ইরা আমার বাসার নিচে আমাকে কল করে। কোথায় আপনি? বাসায় আছি। নিচে আসেন। আপনি আসছেন? কিছু বলবেন? বলার জন্যই তো আসছি। ফোনে বলেন। আরে ফোনে বললে তো আমার বাসা থেকেই বলতাম। এখন আবার বিছানা ছেড়ে উঠতে হবে। আলসেমি ভেঙে আসেন তো। আমি বাসা নিচে গেলাম। নিচে গিয়ে দেখি ইরা একটা বাজারের ব্যাগ হাতে দাঁড়িয়ে। আমি হাই তুলতে তুলতে বললাম, এত সকাল সকাল? ছুটির দিনে বাসে শুয়ে বিশ্রাম নিতে হয়। আমাকে জ্ঞান দেওয়া লাগবে না, ব্যাগটা ধরুন। এতে কি আছে? আজকের সারাদিনের বাজার। আপনার বাসার জন্য? ও জি না, এটা আপনার জন্য। আমি বাজার করে নিয়ে আসছি, আজকে আপনার এখানে থাকবো। রিনির সাথে আড্ডা দিব, রান্না হবে, খাওয়া হবে। বাইরেওয়ালা জানলে কি ভাববে? আপনি এগুলো আপনার বাসায় নিয়ে যান। এভাবে ফিরিয়ে দিবেন? আমি ব্যাগ হাতে নিয়ে বললাম, আচ্ছা আসুন। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। রিনি উঠেছে? অনেক আগে উঠেছে। আয়নের সাথে কি হয়েছে? কি হয়েছে কয়েকবার। কোনো আপডেট আছে? এখনো তেমন কিছু বলেনি আমাকে। ও। রুমে সে রিনির সাথে দেখা। আপুকে দেখে চেলানি দিয়ে উঠলো রিনি। সেদিনই তার সাথে এতটা মিল হয়েছে যে মাঝে মাঝেই রিনি তার ভাইয়াকে বলতো, আপু আবার কবে আসবে? এখনই আপনি বিছানায় যান, আমি রান্না করি। কি রান্না করবেন? মোরগ পোলাও। আমি সব নিয়ে আসছি, আপনি ঘুমান, রান্না হলে আপনাকে ডাকা হবে। আপনি যা করতেছেন মানাও করতে পারি না বা সইতে পারি না। আমি কি রাগ করে চলে যাব? না, তার দরকার নেই। কিচেনে যান, রান্না করেন। ধন্যবাদ আপনাকে। ইরা রান্না করলো। আমার ঘুমের 12টা বেজে গেছে, আর ঘুমই হবে না। আমি উঠে ইরার কাজে হেল্প করলাম। ইরা আসায়
আমার যে খারাপ লাগছে তা কিন্তু না, কমের ক্ষতি হলেও বেশ ভালোই লাগছে। পছন্দের মানুষ যদি সকাল সকাল বাসায় এসে কিছু রান্না করে খাওয়ায়, এর থেকে ভালো আর কি হতে পারে। মোরগ পোলাও রান্না শেষে পেট পরে ভোজ হলো। আমার মুখে রান্নার প্রশংসা করে নিল ইরা। রান্না করে খাওয়াতে ইরাও খুব খুশি। ইরা চালাকি করে রিনিকে খেলতে পাঠায় বাইরে, আর এদিকে দুজনে আড্ডা বসেছি। কিছু সময় রান্না নিয়ে কথা বলার পর একটা কথা বলি, জি বলেন। এত সহজে আপনি আমাকে বন্ধু হিসেবে মেনে নিলেন, আবার বাসায়ও আসতে দেন। একটাবারও তো আমাকে জোর গলায় বলেননি এই আপনি কিন্তু আসতে পারবেন না এখানে। আমি মুচকি হেসে বললাম, আসলে আপনার সাথে অনেকবার দেখা হয়েছে, আপনাকে অপরিচিত মনে হয় না। আর আমি যতদূর জানি আপনি খুব ভালো একটা মেয়ে। যতই ভালো হই, আমার তো মনে আমি এখানে আসে আপনি বিরক্ত হন, আর মনে মনে আমাকে বকাও দেন। সেরকমটা না, আসলে আপনাকে দেখে ভয় লাগে। কেন? কখন কি করে বসেন। বুঝেছি। আচ্ছা আমি এখানে যে আসি আপনার জিএফ কিছু বলবে না তো আবার? জিএফ নেই তাই কিছু বলবে না, বাড়িওয়ালা বলতে পারে। জিএফ নেই মানে? মিথ্যা বলার জায়গা পান না? ইফটিচিং না করতে পারলে কিন্তু কোনো না কোনো মেয়ের পেছনে তো ঠিকই ঘোরেন। সেই সময়টা আমার হাতে নেই। ক্লাস, প্রাইভেট, বাসায় এসে রান্না করা, রিনিকে সময় দেওয়া, এভাবেই দিন যাচ্ছে। অবসর সময় কি করেন? শুয়ে বসে কাটাই। অলস আপনি। অনেকটাই, তবে সেটা অবসর সময়ে। আচ্ছা আপনার ব্যাপারে কিছু বলেন শুনি। জিজ্ঞেস করেন। আপনি যেখানে আসেন আপনার বিএফ জানলে কি অবস্থা হবে আপনার? আমার প্রশ্ন আমাকেই করা হচ্ছে তাই না? ঠিক আছে, তাও উত্তর দিচ্ছি। আমার বিএফ নেই, তবে বাবা একজনের সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছে। সে জানলে। এরাকে পুরো কথা শেষ করতে না দিই আমি হুট করে প্রশ্ন করে বসলাম, আপনার বিয়ে ঠিক হয়ে আছে? পুরো কথাটা আগে শেষ করতে দেন। বলেন। কোথায় যেন ছিলাম? সে জানলে? ও হ্যাঁ, সে জানলে কিছু হবে না, কারণ বিয়েটা ভেঙে গেছে। কি কারণে? আমার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছিল, এতে বিয়েটা আপনা আপনি ভেঙে যায়। ও আপনি কাউকে পছন্দ করেন না? না, আমার ওরকম পছন্দ করার সময় নেই। এমনি একজনকে পছন্দ করে কি করব? আপনি কাউকে পছন্দ করেন? যাকে দেখি তাকেই পছন্দ হয়। ভার্সিটির নতুন বর্ষের ছাত্রীগুলো আরো বেশি সুন্দরী। এরা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়েছে। কি হলো? তোরে যে মায়ের গুলো দিয়েছে আমি খুব ভালো হয়েছে, আমি এসে রান্না করে খাওয়াবো। তোর শরীর ভালো থাকবে, সাথে তোর চোখও। সেই চোখ দিয়ে তুই অন্য মেয়েকে দেখবি। আপনি খেপলেন কেন? তুই দেখবি কেন? ভালো লাগে। শুভ উষ্টা দিয়ে কিন্তু চাপা ভেঙে দিব। তুই আবার বলিস ভালো লাগে? দেখা যাবে না। না, আপনাকে যে দেখছি। আমি বন্ধু, দেখতেই পারিস। ঠিক আছে। ক্লাসে গেলে মাথা নিচের দিকে দিয়ে যাবি, বাসায় ফেরার সময়ও মাথা নিচের দিকে দিয়ে থাকবি। চেষ্টা করব। চেষ্টা করব মানে কি? আমি তো তোর ভালোর জন্যই বলছি। যেটা বললেন সেটাই করব। হ্যাঁ, বন্ধুর কথা শুনবি। আমি কখনো তোকে খারাপ পরামর্শ দিব না, বুঝলি? বুঝলাম। কি বুঝলি? কোনো মেয়ের দিকে তাকালে আমার অবস্থা খারাপ হবে। এক লাইন বেশি বুঝে ফেলেছিস। কথা বলতে বলতে দুজনে আপনি থেকে তুইতে চলে যাই। তারপর থেকে বন্ধুত্বটা আরো গাঢ় করতে থাকে। সম্পর্কটাতে দুজনেই অবদান 50-50। কেয়ার আর ভালোবাসা একদম পরিপূর্ণ। দুজন দুজনকে ভালোবাসলেও প্রকাশ শুধু বন্ধুত্বের ভালোবাসার মধ্যেই থাকে। এদিকে আয়ান বিয়ে করে ফেলেছে। সে আর ভার্সিটিতে ফিরবে না। আয়ান মাঝে মাঝে ফোন করে আমাদের খোঁজ খবর নেয়। একদিন ভার্সিটিতে। তোর মন খারাপ? কই না। আমাকে সামনে আসতে দেখলে তো মুস্কি হাসিস, আজ মুখে হাসি কই? এই যে হাসলাম তো। থাক, জোর করে হাসতে হবে না। কি কারণে মন খারাপ আমাকে বল। সত্যি মন খারাপ নেই। তার মানে তুই বলবি না? কোনো কারণ থাকলে তো বলবো। ঠিক আছে, চল বাসায় যাই। আসলে সত্যি আমার মন অনেক খারাপ। বাড়ি ভাড়াটা এখনো দেইনি। বাড়িগুলো প্রায় দিন সকালে কথা শোনায়, আর দেখা হলে তো আছেই। আমার এ মাসে টিউশনির টাকা ওঠেনি, খরচ চালাতে হিমশিম খাচ্ছি। আমি বাসায় এসে অসুস্থ হয়ে যাই। হঠাৎ করে জ্বর চলে আসে। আমি রিনিকে জলপটি দিতে বলে রিনি চেষ্টা করে জলপটি দেওয়ার, খুব জ্বর ওঠায় চোখ খুলতে পারছিলাম না। রিনি জলপটি দিয়ে যাচ্ছে, হঠাৎ বিছানার উপর রাখা আমার ফোনটা বেজে ওঠে। আমি ফোনের শব্দটা শুনতে পাচ্ছিলাম না। রিনি ফোনটা রিসিভ করলো। হ্যালো, কে? রিনি, আমি তোমার ইরা আপু। ও আপু? তোমার ভাই কই? ভাইয়া তো শুয়ে আছে। আজ টিউশনিতে যায়নি? না, ভাইয়ার খুব জ্বর উঠছে, উঠতে পারছে না। কি বলো? হ্যাঁ, আমি কপালে পানি দিয়ে দিচ্ছি। ওষুধ খাইয়েছো? হয়তো ওষুধ নেই, ভাইয়া উঠে নিয়ে আসবে। তুমি পানি দিতে থাকো, আমি এক্ষুনি আসতেছি। ইরা দেরি করলো না। সে বুঝতে পারলো রিনি আমার খেয়াল রাখতে পারবে না। এরা দ্রুত রেডি হচ্ছে আর বলছে, শয়তানটারে বললো কি হয়েছে বল। কোনো কথার উত্তর দিল না। আমাকে বলা যেত না যে শরীর খারাপ? না বলবে না, সবকিছু লুকাবে। দাঁড়া, আগে যাই তোর কাছে। তোর লোকান আমি বের করছি। এসবই বলছিল একা একা। এরা বাসা থেকে বেরিয়ে ফার্মেসি থেকে ওষুধ নিল। তারপর সোজা আমার বাসায় এসে দেখে রিনি আমার পাশে বসেই আমাকে জলপট্টি দিচ্ছে। আমার এমন অবস্থা দেখে ইরা চোখে পানি চলে আসছে। ইরা আমার কাছে এসে আমার কপালে হাত রাখলো। এই তো অনেক জ্বর। রিনি, যাও তো এক গ্লাস পানি নিয়ে এসো।
রিনি পানি আনতে গেল। ইরা আমার গালে খপারে আরো কয়েকবার হাত রেখে জ্বর কত আছে সেটা দেখার চেষ্টা করলো। আমাকে কয়েকবার ডেকেছে, কিন্তু আমি কোনো সাড়া দিইনি। এরা আবার নিজে থেকে এক বালতি পানি এনে ঢালতে লাগলো। তারপর আমি চোখ খুললাম, সাথে সাথেই ওষুধ খাইয়ে দিল আমাকে। আমি বিছানায় শুয়েছি, পাশে বিছানার উপর বসে আমার দিকে তাকিয়েছি এরা। এরা বারবার আমার কপালে হাত রেখে জ্বর পরোক্ষ করে দেখছে। যে দেখলো জ্বর একটু কমের দিকে, তখনই এই আমার দিকে তাকাও। তুই আমাকে তখন বললি না কেন যে তোর শরীর খারাপ? বাসায় এসে খারাপ হয়েছে। একটা চট দিব, তোরে তো দেখেই বোঝা যাচ্ছিল অনেক জ্বর। রাস্তায় যদি কিছু একটা হয়ে যেত আমাকে বললে তো বাসায় পৌঁছে দিতাম। রাস্তায় তো কিছু হয়নি। যদি হতো তখন? বাসায় এসে এমন হয়েছে। জ্বর হয়েছে তাও তুই ট্যারামি করবি, তাই না? এটাই তো সত্যি। তাহলে ভার্সিটিতে অমন দেখলাম কেন? ওটা অন্য একটা কারণ। কি কারণ? বলতে হবে? আমার কিছু টাকা লাগবে, বাড়ি ভাড়া দিতে হবে। হাতে একটাও টাকা নেই। এ মাসে টিউশনির টাকা বেশি ওঠেনি। বাড়ি ভাড়া কত? কেন আবার বলিস কেন? কত সেটি বল। 12,000। আমার কাছে টাকা চাইলে কি হতো? লজ্জা করে? তোর লজ্জা নামে? দেখ, এমন ভাবে সবকিছু যদি লুকিয়ে রাখিস আমি তোর সাথে আর কথাই বলবো না। ঠিক আছে, কিছু লুকাবো না। আমার তোর বিকাশ অ্যাকাউন্টে কিছু টাকা দিয়ে দিচ্ছি। কিছু কত? 20,000-এর মতো। এত কেন? যা লাগে খরচ কর। আমার দিতে কিন্তু দেরি হবে। যখন সুবিধা হয় তখন দিলেই হবে। ঘন্টাখানেকের বেশি সময় ইরা আমার পাশে থাকলো। এদিকে ইরাকে বাসা থেকে 2বার কল করেছে, এরা একবারও রিসিভ করেনি। ফের যখন কল আসলো তখন জরুরি মনে করে কলটা রিসিভ করলো। ইরা, কই তুই? এই তো মা, আমি এক বান্ধবীর বাসায়। একটু বাসায় আয় তো মা। কেন, কি হয়েছে? তোকে আসতে বলছি, আয়। আমি এখন যেতে পারবো না। তোর বাবা আসতে বলছে, জরুরি তলব। বাসায় মেহমান আসছে। কারা আসছে? তোকে দেখতে আসছে। কি? হ্যাঁ, ফোন রাখছি, জলদি বাসায় আয়। ইরা মোবাইলটা কানে ধরে আছে। দেখতে আসার কথা শুনে ভয়ে ইরার মনের মধ্যে একটা মোচড় দিয়ে ওঠে। এদিকে আমি ইরার মুখের দিকে তাকিয়ে তার ভার মূর্তি বোঝার চেষ্টা করছি। বাড়ি থেকে ফোন করেছিল? কি বললো? যেতে বল। কেউ আসছে? এই তো বড় খালা আসছে। ইরা মিথ্যা বললো, কারণ ইরা জানে আমি তাকে ভালোবাসি। যদি একবারও প্রকাশ করিনি, এখন যদি অসুস্থের সময় এই কথা বলে তাহলে টেনশনে শরীর খারাপ করব, এমনটা ভেবে মিথ্যা বললো। আমাদের ভালোবাসাটা অদ্ভুত, অনেকটা মনে মনে বলা যায়, চুপি চুপি একে অপরকে খুব বুঝতে পারি। তাহলে দেরি করা ঠিক হবে না, আপনি বাসায় যান। অসুস্থ হওয়ার পর আবার আপনি বলা শুরু করছিস? একটা কারণে বলেছি। কি কারণ? সেটা পরেই বলবো, এখন বাসায় যান। আমি বাসায় গিয়ে ফ্রি হয়ে কল করব। তুই সময় মতো খাবার খেয়ে নিস। ইরা বাসায় চলে আসে। ইরার মা ইরাকে 2-1টা ধমক দিয়ে রুমে নিয়ে যায়। সেখানে থেকে সাজুগুজু করে পাত্রপক্ষের সামনে নিয়ে আসে। পাত্রের সাথে বাবা মা আর একটা মামা আসছে। ইরা সম্পর্কে তার সবকিছু জানলো, আর পাত্র সম্পর্কে ইরার পরিবার সবকিছু শুনলো। কথাবার্তায় দুপক্ষের বেশ ভালো লেগে যায়। পরিবারের বড়রা ইরা আর সেই ছেলেটাকে আলাদা করে কথা বলার সুযোগ দেয়। ইরা ছেলেটাকে নিয়ে ছাদে এসেছে। আমি রুশো। ইরা, আপনার কি কোনো কারণে মন খারাপ? কই না তো। একদম চুপচাপ লাগছি। আপনাকে কিন্তু খুব পছন্দ হয়েছি। ইরা চুপ। আমি কিছু বলি, তারপর আপনি আপনার মতামতটা আমাকে জানিয়ে দিন। কিছু বলতে হবে না। তাহলে কি ধরে নেব আপনি আপনারও পছন্দ হয়েছে? অনেকটাই, কারণ বাবার কথার বাইরে আমি কিছুই করতে পারবো না। ও আচ্ছা চলুন এখন নিচে যাই। ঠিক আছে। ইরার এমন রাজি হওয়ার পেছনে কারণ তার বাবাই। মেয়েটা বাবাকে ছাড়া কিছু বোঝে না। তার অসুস্থতার সময় তার বাবাই সবসময় পাশে ছিল, আর উনি বেশি উতলা ছিলেন। ইরা বাসায় আসার পর তার বাবার সাথে একবার দেখা হয়। তখন উনি বলে দেন, ছেলেটাকে আমি অনেক আগে থেকেই চিনি, অনেক নম্র ভদ্র। এই যুগে এমন ছেলে পাওয়া কঠিন, আর তাদের পরিবারটাও অনেক ভালো। আশা করি তোমারও পছন্দ হবে। ইরা এই শেষের লাইনের কথায় বুঝে যায় বাবা তাকে এই সম্বন্ধে রাজি হতে বলেছে, সেটা ইরার পছন্দ হোক বা না হোক। তাই ইরা ছাদে সেই ছেলেকে নিজের ব্যাপারে কিছু বলতে দেয়নি। বাসা থেকে রুশো আর তার পরিবার চলে যাওয়ার পর ইরা রুমে এসে মন খারাপ করে শুয়ে থাকে। সে এখন প্রচন্ড হতাশ। আমাকে এখনো ভালোবাসার কথাটা জানায়নি। বাবাকে যদি আমার ব্যাপারে বলে উনি কিছুতে এটা মেনে নেবে না, কারণ আমার বাড়ি গাড়ি পরিবার কিছুই নেই। ইরা এসব ভাবতে ভাবতে ফোনটা হাতে নিয়ে আমাকে কল করলো। এবার আমি ফোন রিসিভ করতেই, এখন কেমন আছো? ভালো। শুয়ে আছো? না, একটু ছাদে আসছি। তার মানে একটু সুস্থ? ভালোই লাগছে এখন। সাথে কোনো যুবতী মানে অবিবাহিত মনে হয়, এমন কোনো মেয়ে আছে? না, নেই। আশেপাশের সাতগুলোতে আছে? অনেকে আছে। রুমে যা। কেন? আমি যেতে বলছি, যা। ঠিক আছে। 5 মিনিট পর কল করছি। এরা ফোন রেখে কান্না করতে লাগলো। যে মানুষটা তার হবে না তাকে এখন সে কড়া শাসন করছে। 5 মিনিট হওয়ার অনেক আগেই ইরা কল করলো। আমি তখনও রুমে যাইনি। হ্যাঁ বলেন। কোথায় এখন? রুমে আছি। আবার সাথে যা। রুমে তো যেতে বললেন। আমি আবার সাথে যেতে বলেছি। ঠিক আছে, যাচ্ছি। ফোন লাইনে রাখা অবস্থায় আমি আবার ছাদে গেলাম।
আসছি। আশেপাশে তাকিয়ে দেখো তো কোনো মেয়েকে পছন্দ হয় কিনা। কেন? আমি দেখতে বলছি, দেখো। না, আমি তাদের কাউকে ওভাবে দেখি না, আর দেখবো না। কেন দেখবো? একজনকে পছন্দ করো, তোমার সাথে বিয়ে দেওয়া হবে। আরে না, কি যে বলেন। আমি যা বলছি তাই কর। হঠাৎ এমন করছেন কেন? জানি না। আমি বুঝতে পেরেছি। কি বুঝেছো? পাত্র পছন্দ হয়েছে কি? আমার কথা শুনে এরা চমকে গেল, তারপর চোখ বন্ধ করে বলল, তুমি জানলে কিভাবে? ফোনে যে কথা বলছিলেন তখনই বুঝতে পেরেছি, আর একটু একটু শোনাও যাচ্ছিল। যাই হোক, পাত্র পছন্দ হয়েছে। সেটা তোমার জানতে হবে না। ওনার নাম কি? বলবো না। অনেক নামি দামি পরিবারের, তাই না? এসব কথা রাখো। আচ্ছা। এদিকে আমার চোখের জল হাজির। এখন তো জ্বর অনেকটাই কম, তাই না? অনেকটাই কম। হাঁটতে পারবে? হ্যাঁ, পারবো। আমার বাসার সামনে আসো। কেন? এত প্রশ্ন করবা না। সন্ধ্যা হয়ে গেছে, এখন যেতে আসতে অনেক রাত হবে। রিনি রুমে একা ভয় পায়। তাহলে রাত করেই আসো, ওকে ঘুম পাড়িয়ে তারপর। যেতেই হবে? রাখি এখন। না, এমনি থাকো। দুজন প্রায় 10 মিনিটের মতো চুপ। কিছু বলছে না যে? এখন রাখি, পরে কথা বলবো। আমি না বলা পর্যন্ত 1 সেকেন্ডের জন্য ফোন কাটা যাবে না। ঠিক আছে। কিছু বলো। যারা আসছিল সবাই আপনাকে পছন্দ করেছে, তাই না? হঠাৎ ইরার মোবাইলে অচেনা নাম্বার থেকে কল আসলো। বেশ কয়েকবার আসলো। ইরা আমাকে বলল, কে যেন কল দিচ্ছে, কাটো তো। আচ্ছা। ইরা অচেনা নাম্বার থেকে আসা কলটা রিসিভ করলো, সালাম দিয়ে বলল, কে বলছেন? আমি রুশু। ও, কি করছেন? রুমে বসে আছি, ফোন ওয়েটিং এ ছিল। কথা বলছিলেন কোথাও? হ্যাঁ, একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। একটা কথা বলার জন্য কল করছিলাম। জি বলেন। আপনার কি কোনো ক্লোজ ফ্রেন্ড, আই মিন বিএফ যাকে বলি, আপনার কি আছে? না, নেই। যাক, বাঁচা গেল। কেন? এর আগে একটা মেয়েকে দেখতে গিয়েছিলাম, সে তো তার বিএফ এর জন্য মানা করে দিয়েছি, আর আমাকে দিয়ে মিথ্যা বলিয়েছি আমি যেন সবাইকে বলি তাকে আমার পছন্দ হয়নি। কি দিনকাল পড়লো, তাই না? আপনি কি এমন? কেমন? এই যে ছোট ছোট করে কথা বলেন, নিজ থেকে কিছু বলতে চান না। মা তাই বলল, আর এটা বলল এমন মেয়ের বুদ্ধি বেশি হয়। কথা বলতে বলতে ঘন্টা পার হয়ে গেল। আমি কি মনে করে যেন ইরার নাম্বারে কল করলাম। বারবার কল ওয়েটিং দেখাচ্ছিল। এদিকে ইরা রুশুকে বলতে পারছে না ফোন রাখতে। ওদিকে আমি ধরে নিয়েছি হয়তো হবুবরের সাথে কথা বলছে। আমি ফোন করলাম না। এদিকে ইরা আর রুশুর কথা যেন শেষই হচ্ছে না। ইরা শেষ করতে চাইলেও রুশু থামছে না। ইরার ব্যাপারে জিজ্ঞেস করেই যাচ্ছে। ইরা একসময় বিরক্ত হয়ে বলল, একদিনে কি সব জানতে হবে? সরি, অনেক জেনে ফেলেছি। ঠিক আছে, রাখুন। ইরা নিজে কল কেটে দিল। তারপর ফোন করলো আমাকে। আমি ইরার কল রিসিভ করলাম না। ফোনটা সাইলেন্ট করে পাশে রেখে দিলাম। এদিকে ইরা একের পর এক কল দিয়েই যাচ্ছে। আমি যখন একবারও ফোন তুললাম না, তখন ইরা বুঝতে বাকি রইল না যে আমি অভিমান করেছি। আমি মুখ ফুটে এইসব রাগ অভিমানের কথা কখনো বলিনি ইরাকে, আর ইরা সেটা ভালোভাবেই জানে। তাই আমার সাথে কথা বলার জন্য একটা উপায় বের করলো। সে আমাকে একটা মেসেজ করে বলল, আমি তোমার বাসায় আসছি, তুমি একটু বাইরে বের হও। আমি মেসেজটা দেখার সাথে সাথে কল করলাম। ইরা কলটা রিসিভ করতেই, আপনি এত রাতে আমার বাসায় আসছেন কেন? এখন আসা যাবে না। আস্তে আস্তে, তুমি থামো। আমি তোমার বাসায় যাচ্ছি না। আমার ফোন রিসিভ করছিলে না কেন সেটা বলো। আমি ঘুমিয়েছিলাম। ঘুমের মানুষ আবার আমার মেসেজ দেখলো কিভাবে? আমার তখন এমনি ঘুম ভেঙে গিয়েছিল। মিথ্যা কথা কেন বলো? মিথ্যে না। এই, তুমি কিন্তু মিথ্যা বলো না আমার জানা মতে। জেগেছিলাম। তাহলে কল রিসিভ করছিলে না কেন? একটু রাগ হয়েছিল। কেন? অনেক ট্রাই করার পরেও আপনার কল বারবার ওয়েটিং ছিল। আমি আমার হবু বরের সাথে কথা বলছিলাম। ঠিক আছে, ঘুমান। আগে কথা বলবো, তারপর ঘুমাবো। আমার ঘুম পাচ্ছে। যতই ঘুম পাক, কথা বলবো। আপনার ইচ্ছে হলে আপনি আপনার ওনাকে কল করেন। আমি একটা কথা বলি তোমাকে। বলেন। আমার মনে হচ্ছে কোনো কারণে তুমি আমার হবু বলের উপরে রেগে আছো। ব্যাপারটা কি? কি যে বলেন, আমি ওনাকে চিনি না। অনেক সময় অচেনা মানুষের উপর আপনা আপনি রাগ চলে আসে কিছু কারণে। আমার হয়নি। আমি জানি হয়েছে কিনা। রাগ হয়েছো কেন বলো? ঘুমান আপনি। আমাকে রাগিও না, খারাপ হবে তোমার। কি বলবো আর, ঘুম পাচ্ছে তো। আচ্ছা, আর কথা আড়ালে রেখে লাভ নেই। একটা সত্যি কথা বলো তো। কি? আমাকে ভালোবাসো? আমি চুপ হয়ে আছি। হ্যাঁ না কিছু একটা বলো। না। এবার ঘুমাতে পারো। ফোনের লাইনটি ইরাই কেটে দিল। ইরা জানে যে আমি তাকে ভালোবাসি। তার মুখ থেকে শুনতে চেয়েছিলাম, কিন্তু আমি সেটা আড়ালে রাখলাম। এদিকে আমার কান্নাকাটির ভাব চলে আসছে। ইরাকে যে মনের কথাগুলো বলবো এমন পরিস্থিতিও নেই। শুধু শুধু কথাটা বলে কষ্ট বেড়ে যাবে। এসব কথা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে যাই। পরদিন সকালবেলা ভার্সিটিতে আমি যাওয়ার আগে ইরা আমার বাসায় এসে হাজির। ভার্সিটি যাবেন না? না, ভেতরে যাব। আমি ভার্সিটিতে যাব। তোমার যাওয়া লাগবে না, ভেতরে চলো, কথা আছে। খুব দরকারি? খুব। চলো। রিনিকে বাইরে পাঠিয়ে দুজন চুপচাপ বসে আছি বিছানায়। আমার বিয়ে অনেকটাই ঠিক। ভালো। বাবার কথার উপর কথা বলতে পারবো না, তাই এখন মানা করতে পারবো না।
মানা করবেন কি জন্য? খুব ভালো প্রশ্ন করেছো। ইরা এগিয়ে আমার কাছে আসলো, আমার হাত নিয়ে নিজের দোগালের মধ্যে মুষ্টিবদ্ধ করে বলল, আমাকে ভালোবাসো? আমি কিছু বললাম না। এখন কিছু না বললে সারা জীবন আফসোস করতে হবে। আমি তবুও চুপ। আবারও বলছি, এটাই শেষবার। আমাকে ভালোবাসো? আপনি তো জানেনই। আমি কিছু জানি না, মুখে বলতে হবে। কি? ভালোবাসি। কবে থেকে ভালোবাসো সেটা শুনতে চাই না, তবে ভালোবাসা লুকিয়ে রেখেছিলে কেন? আমি আর আমার অবস্থা তো জানেন, এটা আপনাকে জানানো বেমানান। বেশি বড় বড় কথা বলো। আমি এটা হাইড রাখতে চেয়েছি, আর এখনো রাখছি। কেন? প্রকাশ করে কি করব? একবার প্রকাশ করেই দেখতে। আপনি বুঝতেছেন না, এটা সম্ভব না। কেন? আপনি মানতেন না। কে বলেছে? আমি বুঝি, আর আপনি আর কই, আর আমি বা কই। তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি বুঝতে পেরেছি, আমি যে তোমাকে ভালোবাসি সেটা তুমি বুঝতে পারোনি। আপনি আমাকে ভালোবাসেন? বুঝতে পারোনি? না। একবারও মনে হয়নি? আমি মনে করেছি বন্ধুর মতো ভালোবাসেন, এর বেশি কিছু না। তার থেকে বেশি কিছু ভাবি, কথাটা এখন প্রকাশ করতাম না, আমার হাতে বেশি সময় নেই। কেন? তুমি বোঝো না তাই না, আমি বাবার কথার অবাধ্য হব না, কিন্তু তোমার জন্য হতেই হবে। চলো পালিয়ে যাই। না। কেন? এটা ঠিক হবে না। আমার জন্য কয়েকটা মানুষের সাথে তোমার সম্পর্ক ছিন্ন হবে, আর সেটা কখনোই ঠিক হবে না। ভেবে দেখো, আমাকে ছাড়া থাকতে পারবে? পারবো না কেন, কষ্ট হলেও পারবো। আর আমাকে এত গুরুত্ব দিচ্ছেন কেন? জানি না, বারবার সেটা চলে আসছে। আচ্ছা, তুমি গিয়ে বাবাকে বলতে পারবে আমাদের ব্যাপারটা? আমি বলতে চাই আর আমাকে পিটুনি দিক। মাইর দিবে তাই না? দিবেই তো। আমি এত কিছু জানি না, তুমি গিয়ে বাবাকে বলো। আপনি জানেন এটা সম্ভব না, তবুও বারবার বলছেন কেন? আপনার সাথে থাকতে চাই তাই। আপনাকে রাখার কোনো যোগ্যতা আমার নেই। একটা মাইর দিব, আমাকে রাখার জন্য আবার যোগ্যতা লাগবে নাকি? হ্যাঁ, আমার নিজের কিছু নেই তো। তবুও আমি তোমার কাছে থাকতে চাই। আমারও তো রাখার ইচ্ছে, কিন্তু এটা হবে না। আমি বলি কি, এটা নিয়ে কথা বাড়ানোর দরকার নেই। তার মানে তুমি এটা নিয়ে একটু এগোতে চাও না? না। তাহলে আমার একটা কথা তোমাকে রাখতেই হবে। কি? আগে বলো, রাখবে? রাখবো। আমি ইনভাইট করলে তুমি আমার বিয়েতে যাবে? ঠিক আছে, যাব। কত বড় হারামি, আমার এই কথাই ঠিকই রাজি হলো, আগেরটা শুনলো না। আমি চুপ। এই যে আমি তোমার হাত আমার হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে রেখেছি, তোমার কি ভালো লাগছে না? বেশ ভালো লাগছে। এভাবে সারা জীবন রাখার একটা ব্যবস্থা করো, তাহলেই তো হয়। আপনি পাগল হয়ে গেছেন। বারবার বলছি যে আমি আপনার বাবার সামনে দাঁড়াতেই পারবো না, এই কথা নিয়ে উনি কি দেখে আমার হাতে তুলে দেবেন? আর আপনি নিজেও জানেন রুশোয়াত্তার পরিবার অনেক ভালো, সেখানে আপনি ভালো থাকবেন। তুমি ভালো রাখতে পারবে না? দেখেন, আমি জানি না সামনে কত দিয়ে যেতে পারবো, আমার পেশা কি হবে, মাসে কত টাকা আয় করতে পারবো। এখন আপনার যা খরচ তাতে আমার 2 মাস চলবে। আমার বেশি খরচ লাগে না তো। হ্যাঁ, আমি আপনাকে ভালোই চিনি। প্রতিদিন নতুন কিছু পরে আসেন, মাঝে মাঝে শপিং করে এসে আমাকে বলেন। আচ্ছা, তোমার টাকা অনুযায়ী আমি পোশাক নিব, পারলে বছরে একটাইতে নিব, তবু আমাকে রেখে দাও। এখন এসব আবেগে বলতেছেন? না শোনো, সিরিয়াসলি বলছি, তুমি যদি একসাথে কিছু একটা করতে পারি তাহলে কিন্তু ভালোই হবে। প্রথম কথাটুকু আমি শুনলাম, তারপর আর কিছু না শুনে ইরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। মেয়েটা প্রাণপণ চেষ্টা করছে আমার কাছে থাকার। ইরাও দেখলো আমি তার কথা শুনে অমনোযোগী। ইরা দিল এক ধমক। এই, হ্যাঁ বলেন। আমার দিকে তাকিয়ে কি দেখো? শুনতেছি। কি বলেছি বলো তো? কি যে বললা? ওই যে আমরা। আমার কথার কোনো দাম নেই তাই না? না, এই যে শোনো, আমি আসলে। বুঝেছি, বলতে হবে না, আমি চলে যাচ্ছি। আমি জ্ঞান জ্ঞান প্যান প্যান শুনতে হবে না। আমি আসলে তোমাকে দেখছিলাম। ইরার আগে একটু কমলো। কি দেখছিলে? তোমাকে দেখছিলাম। কেন? জানি না, মনটা চায় একটা উষ্টা দিই। কাজের কথা না বলে উনি এখন আমাকে দেখছেন। এখনো উঠো, বাবাকে গিয়ে এক্ষুনি আমাদের ব্যাপারে সব বলবা। আমি পারবো না। তাহলে আমাকে দেখিস কেন? চোখ বন্ধ করে থাক। আমি অন্যদিকে মুখ ঘুরালাম। দেখ, আবার অন্যদিকে তাকিয়ে থাকে। দেখতে তো মানা করলে। তুই কিন্তু আমার রাগ উঠিয়ে দিচ্ছিস কুত্তা। অনেক রাগ হচ্ছে? চলো বাইরে, রুমে কিছু বললে তোমার রাগ হবে আরো বেশি। ভালো একটা পরিবেশে নিয়ে গেলে বোঝাতে সুবিধা হবে। এখন যাবো না। চলো তো। আমি ইরাকে জোর করে বাইরে নিয়ে আসি। বাসা থেকে একটু দূরে নিরিবিলি একটা জায়গা আছে, বিকেলের দিকে সবাই এখানে ভিড় করে। এখন সকাল হয়, জায়গাটা একদম জনশূন্য। দুজনে গিয়ে একটা গাছের নিচে বসলাম। আমাদের সামনে ছোট্ট একটা খাল, খালের ওপারে আবার রাস্তা। ওপাশে রাস্তা থেকে এই পাশটা ভালোভাবে দৃশ্যমান। কিছুক্ষণ চুপ থেকে আমরা কথা বলতে শুরু করলাম। বিয়ের পর কোথায় হানিমুনে যাবে? তুমি বলো কোথায় যাবে। মজা করো না, বলো। মজা কেন করব, তুমি বলো কোথায় যাবে। আমি কি তোমায় বিয়ে করছি? তুমি বাবাকে গিয়ে বলবা আর আমাদের বিয়ে হয়ে যাবে। এতটা সহজ যদি হতো অনেক আগে বলতাম। কঠিন হলেও বলতে হবে। কি কঠিন মনে হয়? হ্যাঁ বলবো। হ্যাঁ বলো। তোমার দায়িত্বটা নিতে পারবো না। আবার সেই একই কথা।
এটা ফয়সালা আগে করেই ধরলাম তোমার বেতন 8,000 টাকা, এর মধ্যে যা হবে আমি তাই নিব। এত কষ্টে তুমি থাকতে পারবে না। পারবো। কি পারবে আর কি পারবে না এটা আমার জানা আছে। এখন বলো কোথায় যাবে? যার সাথে বিয়ে হবে সে যেখানে যেতে বলবে সেখানেই যাব। বিয়ের পর আমার সাথে যোগাযোগ রেখো। কেন রাখবো? টাকা ঘাটতি হলে তোমার কাছ থেকে ধার নেব। কত বড় সাহস তোমার? সিরিয়াস মুডে থেকে আমার সাথে মজা করছো? মজা না, সত্যি। তোমার মুখ দেখেই বুঝতে পারছি। ফোন বাজছে, ধরো। না, বাঁচতে থাকুক। সে মনে হয় কল করেছে, এখন না ধরলে আবার রাগ করতে পারে। ও রাগ করলে আমার বা এত রাগ কেন? তুই আমার সাথে মজা নিস কেন? আমি আমার মন ভালো করার জন্য এমন করছি। তোকে কে মন ভালো করে দিতে বলেছে? আমি তোকে পাওয়ার জন্য তোর কাছে ছুটে আসছি। আমি এমনি এমনি এখানে আসিনি, এটা তুই বুঝিস না? ধুর বাল, এত ফোন দেয় কে? ইরা ফোনটা খালের পানিতে ছুঁড়ে মারলো। ইরার কাণ্ড দেখে আমি ভয় পেয়ে গেলাম। ইরা চুপ। আমি প্রশ্ন করার সাহস পাচ্ছিলাম না। ঠিক আছে, আপনি যেটা চাচ্ছেন সেটাই হবে। আমি উঠছি এখন। আপনার সব কথা মেনে নেওয়ার চেষ্টা করব। আর আপনার সাথে আমার যোগাযোগ একদম বন্ধ। আমার কিছুই আপনার কাছে থাকবে না। এভাবে চলে যেও না। তো কিভাবে যাব? তোর মতো মানুষ আমার জীবনে দরকার নেই। ব্যাস, কথাটা বলে দেরি করলো না। আমাকে রেখে ইরা তার বাসার দিকে রওনা হলো। আমি গুটি শুটে পায়ে হেঁটে আমার রুমে এসে শুয়ে পড়লাম আর ভাবতে থাকলাম ইরার কথাগুলো। তুমি তো বোঝো না আমি কেন তোমাকে ফিরে দিই। আমার কষ্টটা দ্বিগুণ হলেও তোমাকে কাছে রাখবো না। ভালোবাসলে যে কাছে রাখতে হবে এর কোনো মানে নেই। নতুন মানুষকে নিয়ে বাঁচতে সুখপ্রিয়। আমি বিড়বিড় করে কথা বলছিলাম আর চোখের পানি করে ফেলছিলাম। সেদিন থেকে আমার ভার্সিটি যাওয়া বন্ধ হয়ে গেল। সারাদিন রুমে শুয়ে থাকা, টিউশনের সময় হলে টিউশনে যাওয়া, আবার ফিরে শুয়ে রুমে শুয়ে থাকা। রিনির সাথে ইদানিং কম কথা বলেছি আমি। দিনের মধ্যে বাড়িওয়ালার মেয়ে রিনির সাথে খেলতে আসে। মেয়েটি যখন দরজা এসে কলিং বেল বাজায় আমি শোয়া থেকে উঠে দাঁড়াই। রিনির দরজা খোলার দৃশ্যটা দেখে আমি আর ভাবি হয়তো ইরা দরজার ওপাশে এসে দাঁড়িয়ে আছে দারুণ কোনো খবর নিয়ে। কিন্তু না, রিনি দরজা খুলতে বাড়িওয়ালার মেয়েকে চোখে পড়ে। আমি মন খারাপ করে বিছানায় এসে শুয়ে থাকি। মাঝে মাঝে ফোনটা হাতে নিয়ে ইরার নাম্বারে কল করি। আমি জানি ফোনটা খালের পানিতে, তবুও কল দিতে কেমন যেন ভালো লাগে। দেখতে দেখতে সপ্তাহখানি পার হলো। এর মধ্যে আমার আর ইরার মধ্যে কোনো যোগাযোগ হলো না। আমি আর রুমে থাকতে পারছি না। ইরাকে দেখার জন্য আমার মন উতলা হয়ে উঠেছে। কোনো কিছুতে আমার মন বসছে না। একদিন সকাল সকাল আমি বাসা থেকে বের হয়ে উদ্দেশ্য ইরাকে দেখতে যাওয়া। আমি ইরার বাসায় গিয়ে দাঁড়ালাম। এত সকাল ইরা ঘুম থেকে ওঠেনি, আমি সেটা ভালো করেই জানি। বাসার সামনে রাস্তাটার ওপাশে আমি দাঁড়িয়ে থাকি। মাঝে মাঝে ইরা বেলকনিতে তাকায় আর বাসার গেটের দিকেও। ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকার পর অবশেষে ইরা দেখা মিলল। ইরা তার রুমের বেলকনিতে এসে একটা ছেলের সাথে চা খাচ্ছে আর হাসাহাসি করছে। আমি এমন দৃশ্য দেখে মুচকি একটা হাসি দিলাম। ইরা যে বেশ ভালোই আছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। আমি শুধু শুধু মিশে চিন্তা করছি ইরার জন্য। যাক, বিয়েটা তাহলে হয়েছে। আমাকে দাওয়াত দেওয়ার কথা ছিল, সেটাও দেয়নি। থাক, না দিল। দেখো এখন সে কত ভালোভাবে আছে। আমার কাছে থাকলে টেনশন করতে করতে জীবন পার হয়ে যেত। খুব ভালো লাগছে দুজনকে। আমি একা একা কথাগুলো বলছি আর বেলকনিতে তাকিয়ে আছি। ওদিক থেকে ইরার চোখ হঠাৎ করে আমাকে দেখতে পায়। ইরা দেখে আমি তার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছি। বেলকনি থেকে ইরা বলল, ওই দাঁড়ান, ওখানে আসছি। ইরা নিচে নেমে আমার কাছে আসে আর সেটা খুবই দ্রুত। কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এভাবে বরের সামন দিয়ে কারোর সাথে দেখা করতে যাবেন না, সে সন্দেহ করবে। কে সন্দেহ করবে বললেন? আপনার বর। আমার বরকে কই দেখছেন? ওই যে বারান্দা দাঁড়িয়ে চা খেলেন দুজন, আপনাদের খুব সুন্দর মানিয়েছে। এই চুপ, ওটা আমার আপন মামাতো ভাই। আমার এখনো বিয়ে হয়নি, কথাবার্তা চলছে। ও, আমি ভাবছি যে ছিছি। এদিকে কই আসছিলেন? এই একটু সামনে। সামনে কোথায়? সামনে ওই যে ওখানে। ওখানে কি? ডিটারজেন্ট নিতে আসছিলাম। আপনার বাসার পাশে কি দোকান নেই? আছে, সেখানে ফুরিয়ে গেছে। ওখানে তো অনেক দোকান আছে, সবারটাই ফুরিয়ে গেছে। তো এই দোকান থেকে নিয়েছেন? হাতে তো ডিটারজেন্ট নেই। আপনাকে দেখতে আসছিলাম। এখন সত্য কথা বেরিয়েছে, ভেতরে আসুন। এই না না, বাসায় কাজ আছে আমার। ভেতরে আসতে বলেছি। গিয়ে কি করব? আগে আসতে বলেছি, আসুন। আপনার বাবা মা দেখলে? ওনারা বাসায় নেই। তাহলে আপনার ভাই? ও একটু আগে আসছে এখানে, এখনই চলে যাবে। ও, তো আসুন। গিয়ে কি হবে? নিজে মুখেই তো বললেন দেখতে আসছেন। দেখা হয়ে গেছে। না হয়নি, অনেকদিন দুজন কথা বলি না। আসো, একসাথে বসে কথা বলবো। যেতে হবে? ভয় লাগছে? ভয় লজ্জা দুটোই পাচ্ছি। ভালোবাসার মানুষটিকে দেখতে আসছে, এখন সে তোমার সামনে। সে যা বলে তাই করো, এগুলো ভুলে যাও। তবু মায়ের শুরু করলে তার আমি ঠিক হয়ে যাবে। না, যাব না। ভেতরে যেতে যেতে। রিনি কেমন আছে? ভালোই আছে। আমার কথা বলে? হ্যাঁ বলে। কি বলে? আপনি আমাদের বাসায় আসেন না কেন, কবে আসবেন এসব বলে। তুমি তখন কি বলো? আমি বলি আপনি অনেক কাজে ব্যস্ত থাকেন। বাচ্চাদের মিথ্যা বলতে নেই। এরপর যদি আমার কথা বলে তো বলবা তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো, তাই আমি যাই না।
এই কথা বলবো? মিথ্যা কেন বলবা, সত্যিটাই বলবা। দেখা যাক। সাইমন যদি কিছু জিজ্ঞাসা করে তো উত্তর দিবা, আর ক্লাসমেটের পরিচয় দিবা। সাইমনকে? ওই যে আমার সাথে দাঁড়িয়ে চা খাচ্ছিল আমার ভাই। হ্যাঁ ঠিক আছে। ভিতরে গিয়ে দেখা হলো সাইমনের সাথে। ইরা বলল, সাইমন ওনার সাথে পরিচয় হয়ে নেয়। উনি আমার ভালোবাসার মানুষ প্লাস ক্লাসমেট, নাম শুভ। হে ব্রাদার, আমি সাইমন। আমার গলা আটকে গেছে। এরা একটু আগে কি বললো আর এখন কি করলো। জড়তা কাটিয়ে উঠতে আমি বেশ সময় নিলাম। এদিকে সাইমন কিছু বলতে যাবে ঠিক তখনই, আমি শুভ। গুড, পরিচয় হয়ে ভালো লাগলো। হ্যাঁ আমরাও। আমি প্রত্যেকটা কথায় আমতা আমতা করে শুরু করেছি। এরপর আমার তেমন কথা বলতে হয়নি, যা বলার সাইমনের ইরাই বলেছে। সাইমনের কাছে এসে চলে যায়। বাসায় এখন শুধু আমি আর ইরা। আচ্ছা আমিও যাই তাহলে। তুমি কেন যাবে? বাসায় রিনি একা। রান্না করে রেখে আসতো না? হুম। ও খেয়ে বসে থাকতে পারবে, তোমার এখন যেতে হবে না, একটু পরে যাও। আমি যাই থেকে কি করব? গল্প শোনাবো আমার হবু বরের। আমার শোনার ইচ্ছে নেই। না শোনো একটু। হুম। আচ্ছা শোনাবো না। হ্যাঁ, আমরা দুজনেই সোফায় বসে গল্প করছিলাম, অনেকটা দূরত্ব বজায় রেখে। একে অপরের দিকে তাকাচ্ছিলাম না, যে যার সামনের দিকে তাকিয়ে আছি। আরো কিছু সময় পার হওয়ার পর, তাহলে আমি যাই। এত চাই চাই করো কেন? হ্যাঁ, আমার জীবন থেকে তো চাই চাই করতে করতে গেছো, এখন আবার একটু সময় কাটাচ্ছি তোমার সাথে, তাও এমন করছো, কি সমস্যা? আমি তো এখন আপনার আপন মানুষ না। থাপড়াইয়া তোর উকটি আমি সোজা করে দিব। এই, তুই আপন না হলেও তুই আমার ভালোবাসার মানুষ, আলাদা করে একটা টান থাকবেই। আমিও তো ভালোবাসি, তাই বলে আমি কি আপনাকে জোর করি? এখন আমি জোর করছি, তাতে তোর সমস্যা কোথায়? যদি আপনার বাবা এসে পড়ে তখন? বললাম তো সন্ধ্যায় আসবে, আর না আসলে কাল আসবে। ও, ইরাকে অবাক করে দিয়ে দূরত্ব কমিয়ে ইরার কাছাকাছি বসলাম। ইরার চোখ তো কপালে উঠে গেছে। ইরা বুঝতে পারলো আমি তাকে কিছু হয়তো বলবো বা এখনই কান্না করে দেব। ঠিক তাই করলাম। খুবই কান্না শুরু করলাম আর বললাম, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি ইচ্ছে করে আপনাকে ফিরিয়ে দিইনি, সেটা তো আপনি বোঝেন। বুঝি। আমার মন যে কিছুই মানছে না। মন কি বলে? আপনাকে রেখে দিতে। রেখে দাও। সামর্থ্য নেই। আমি হেল্প করব। আমি জানি করবেন, তবু আমার খুব ভয় হয় আপনার বাবা যা কিছু করে ফেলতে পারে। ইরা কিছু বলল না, কিছুক্ষণ চুপ থাকলো ইরা। আমি কান্না করেই যাচ্ছি। এরা থামাবে তো দূরে থাক, মনোযোগ দিয়ে কান্না করা দেখছে। প্রথমে দূরে বসেছিলে তখন কান্না করছিলে না, আর এখন এত কাছে এসে কান্না করছো কেন? আমি কিছু বললাম না। আমাকে লাগবে তোমার? তো নিয়ে যাও না কেন, পরে কিন্তু অনেক কষ্ট পাবে। আমি কি করব বলো, আমার হাতে কিছুই নেই। সেটাও বুঝি। আচ্ছা থামো, কান্না করো না। ইরা এবার আমার দিকে ঘুরে বসলো, নিজের হাত দ্বারা আমার ঘাড় তার দিকে ঘুরিয়ে নিয়ে চোখের পানি মুছে দিল। কিছু খাবে? না। কিছু একটা তো খেতেই হবে, আমার বাসায় আসছো। কি খাওয়াবা? আইসক্রিম খাবা? এই সকালবেলা? ওটা খেতে আমাদের আর বেলা অবেলা নেই, খাবা নাকি তাই বলো। নিয়ে আসো। তুমি একটু বসো, আমি আসছি। ইরা দৌড়ে তো রুমে চলে গেল। সেখানে ফ্রিজ খুলে 2টা আইসক্রিম নিয়ে জলদি ফেললো। এই নাও। থ্যাঙ্কস। ইরা হাসলো। হাসছো কেন? তোমাকে আইসক্রিম দেওয়াতে ছোটবেলার কথা মনে পড়ে গেল। কোন কথা? ছোটবেলার আমি কান্নার পরে আমার বাবা আমাকে আইসক্রিম খেতে দিত, আর আজ তুমি কান্না করলে তারপর আমি তোমায় আইসক্রিম দিলাম। খাবো না। হারে রাগ করছো কেন? ছোটবেলার কথা মনে পড়লো তাই শেয়ার করলাম। উদাহরণ হিসেবে তো আমাকে ব্যবহার করলে। করেছি তো কি হয়েছে? উল্টাপাল্টা বললে একটা মাইর দিব। কথা কথা মারতে চাও কেন? তুমি উল্টাপাল্টা বলবে কেন? কই বললাম? বলোই তো, তুমি যা বলো সব উল্টো। এখন শোনো, এই যে এখন যেমন এমনি একটা ব্যাপার নিয়ে মিষ্টি ঝগড়া করছি, আমার খুব ইচ্ছে ছিল বিয়ের পর তোমার সাথে এমন অনেক মিষ্টি ঝগড়া করব। আমার খাওয়া বন্ধ। এই খাওয়া বন্ধ করলে মায়ের খাওয়া বলছি। আর তোমার কষ্ট আমার সামনে প্রকাশ করো কেন? আমার কষ্ট হয়, তোমাকে তো কোনো রকম আদর করতে পারবো না, তাই কোনো কষ্ট আমার সামনে প্রকাশ করবে না, ঠিক আছে? হাসি মুখে থাকবে আমার সামনে। আচ্ছা থাকবো। এই যে আচ্ছা থাকবো কথাটা কেমন কান্না সুরে বললো, একটু স্ট্রংলি বলো। পারি না। পারোটা কি শুনি? সেটাও জানি না। আমি বলি, আমাকে কষ্ট দিতে। কখন তোমাকে কষ্ট দিলাম? সব সময় দাও, এখনো দিচ্ছ। জানো কত কষ্ট লুকিয়ে রেখে তোমার সাথে কথা বলছি, আর তুমি ফুপিয়ে কান্না শুরু করছো তো করছো, এই থামাথামের নাম নেই। আমার আসে এখন, আমি কি করব? বললাম তো লুকিয়ে রাখবা। চেষ্টা করব। আর হ্যাঁ, তুমি আসো আমার এখানে, আমার সাথে রান্না করে খেয়ে যাবে। এত সময় থাকতে পারবো না। এমন সময় আর দ্বিতীয়বার আসবে না। আমার কিছুই ভালো লাগছে না। সেই আসার পর থেকে তোমাকে অস্থির লাগছে। কি করলে ভালো লাগবে বলো তো? তুমি আমার সাথে থাকো। কতবার বলবো, থাকতে তো চাই, তুমি রাখছো না আমাকে। দুজনে কিছু সময় চুপ থাকলাম।
এরা চেষ্টা করছে আমার সামনে কান্না না করার, কিন্তু আমি যেরকম করছি এরা কান্না চাপে রাখতে পারছে না। একটা কথা বলি? বলো। আমার বুকের মধ্যে একটু আসবে? এই কথা শোনা মাত্রই এরা বাঁধ ভেঙে কান্না শুরু করে দিল। আমার ডাক আর একটু দেরি করলো না, নিজের মাথাটা রাখলো আমার বুকে। এরা আমাকে শক্ত করে ধরে কান্নার বেগ যেন আরো বাড়িয়ে দিল। এভাবে কান্না করে না, থামো। এরা থামতেই পারছে না। ওই চলে যাব কিন্তু, কান্না থামাও। কয়েকবার বলার পর এরা চুপ করে। আমি বললাম একটু বুকে আসতে। উনি হাসি মুখে আশাবাদ দিয়ে কান্না শুরু করেছে। তুমি ওভাবে ডাকলে কেন? কিছু না বলে টান দিয়ে বুকে নিলেই তো হতো। আবার তুমি কি মনে করতে? কি আবার মনে করব? আমি তোমার চোখের ভাষা আগেই বুঝে ফেলেছি। তুমি আমার খুব কাছে আসতে চাচ্ছ আর আমাকে তোমার কাছে রাখতে চাচ্ছ। অনেকটাই। কাছেও রাখতে চাও, আবার দূরে সরিয়েও দিতে চাও। কোন দিকে যাব আমি? দুটোর মাঝামাঝি থাকো। বললেই হলো নাকি? আমাকে নিয়ে টানা হেসরা, তাই না? হুম। তাহলে কি এটা? ভালোবাসা। এটা যদি ভালোবাসা হয় তাহলে দুনিয়া ছাড়তে আমার বেশি সময় লাগবে না। এসব বলবা না একদম। এখন চলো কিছু রান্না করি। না, এভাবেই থাকবা। বলো কি? তুমি তো কখনো এমন করনি। আমি জানি না কিছু, এভাবেই থাকতে চাইছি, থাকবো। আচ্ছা থাকো। আমি ইরাকে জড়িয়ে ধরে চুপচাপ বসে থাকলাম। জানো, তুমি আমার কাছে না থাকলেও আমার ভেতর ঠিকই থাকবে। আমাকে যে তুমিই কিডনি দিয়েছো। কিডনি কেন বলছি, নতুন একটা জীবন দিয়েছো, সেটা আমি জানতে পেরেছি। তুমি জানলে কিভাবে? সেটা তোমাকে এখন শুনতে হবে না, আমি যা বলছি তাই শোনো। না, আগে বলো। একবার মানা করছি না আমি? হুম। তো জানার পর কি কিডনিটা ফিরিয়ে নিবে নাকি? এটা কেমন কথা? শোনার জন্য যেমন করতেছো। না, শুনবো না। তারপর ইরা আমাকে নিয়ে তার বাসাটা ঘুরিয়ে দেখালো, সাথে তার রুমটাও। কিচেনে যখন গেলাম, আজ তুমি রান্না করবে, আমি হেল্প করব। আচ্ছা, তবে একটু বেশি হেল্প করতে হবে, না হলে পারবো না। শুরু করো, আমি আছি তো। রান্নার সময় একটা গল্প আর ঝগড়ার মধ্যে দিয়ে গেল দুজনের। কদিন পর যে দুজনের রাস্তাটা আলাদা হয়ে যাবে সেদিকে খেয়ালই নেই আমাদের। আমরা আমাদের ভালোবাসাটাকেই বেশ উপভোগ করছি। সারা জীবনের জন্য আমাদের এক করে দিলে হয়তো অনেক সুখে থাকতাম। রান্না শেষ করে খাওয়ার পর্ব শুরু। এরা বায়না ধরেছে তাকে খাইয়ে দিতে হবে। আমি আর মানা করিনি, এরাকে খাইয়ে দিয়েছি, সাথে আমিও খেয়েছি। এবার আমি আসি। আমাকে সাথে নেওয়া যায় না? আমি আসি। হ্যাঁ। আমি কথাটা এড়িয়ে গেলাম। এরা বুঝতে পেরে মুচকি এসে বলল, দেখে যেও আর বিয়ের কার্ডটা তোমার কাছে পৌঁছালে দাওয়াত মিস করো না যেন। আসার সময় রিনিকে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। আমার চলে যাওয়া এরা এক দৃষ্টিতে তাকে দেখতে থাকে। ভালোবাসাটা চলে যাচ্ছে বাস্তবতার কাছে হার মেনে। রেখে দেওয়ার কোনো উপায় নেই। সেদিন সন্ধ্যায় ফিরে এরার বাবা মা এরাকে জানায় 2 সপ্তাহ পর বিয়ে। পরদিন থেকে এরা আর রুশুর পরিবার বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আমি এরার সাথে কথা বলেছি 1 সপ্তাহ হয়ে গেল। তারপর থেকে দুজনের মধ্যে আর কোনো কথা হয়নি। এরা ফোন করেনি, তবে বিয়ের কার্ডটা আমার কাছে পৌঁছে দিয়েছে আজ। সেই কার্ডের মধ্যে দিয়েছে বিশেষ একটা চিঠি। এদিকে আমি বিয়ের কার্ডে এরা রুশু নামটা দেখে মুচকে হাসলাম। আমার পাশে বসে থাকা আমার বোন রিনি জিজ্ঞেস করে, এটা কি ভাইয়া? এটা বিয়ের কার্ড। ওই যে তোর ইরা আপু আছে না, তার বিয়ে। এরা আপুর বিয়ে? আপু না তুমি বউ? কি বলিস এগুলো? আপু তো তোমাকে সব সময় তাই বলতো, আপু বলতো। তারপরে শেষ হলো সে আমাদের সাথে থাকবে। আরে মজা করে বলেছে। মজা করে বলিনি। বেশি পাকনামো করিস। হ্যাঁ। আমি কার্ডটা হাতে নিয়ে নিজের রুমে গেলাম। কার্ডের ডিজাইনটা এক পলক দেখে ভিতরটা খুললাম। সেখানে এক টুকরো কাগজ পেলাম। কাগজের টুকরোটার ভাঁজ খুলে দেখলাম তাতে কিছু লাইন লেখা। প্রথম লাইনে লেখা, প্রিয়, ভালোবাসা নিও, আশা করি ভালো আছো। আমার আর বুঝতে বাকি রইল না এটা এরা ব্যক্তিগতভাবে লিখে দিয়েছে। কাগজের টুকরোটাতে ভালোবাসার মানুষটাকে একটু ভিন্ন রকম ভাবে দাওয়াত করেছে এরা। বিয়ের 2 দিন আগে আয়ান কল করলো। কিরে, কেমন আছিস? ভালো, তোর কি অবস্থা? এই তো চলছে ইরার বিয়ে। দাওয়াত পেয়েছিস তো, তাই না? হ্যাঁ পেয়েছি। যাক, বন্ধুদের মধ্যে এখন শুধু তার বিয়েটাই বাকি রইল। হ্যাঁ। তা বিয়েতে যাবি তো? হ্যাঁ, তা তো যাবই। তুই আসবি না? না দোস্ত, এখন ব্যবসায়িক কাজে এত ব্যস্ত যে একা সামাল দিতে পারছি না। ও, ভাবি কেমন আছে? সে ভালোই আছে। তোকে একটা কথা বলি? বল। ভালোবাসা তো হারিয়ে ফেলেছিস, আটকালেও পারতি। আমি কিন্তু সব ফেলে তাকে বেছে নিয়েছি। এরা তোকে বলেছে সব, তাই না? হ্যাঁ, বেচারি তোকে খুব ভালোবাসে। আমার জায়গায় তুই থাকলে বুঝতি। তোর ফ্যামিলি সাপোর্ট আছে, আর আমার ফ্যামিলিটাই নেই। আমি আর কথা বাড়ালাম না, 2-1টা কথা বলে ফোন রেখে দিলাম। পরদিন ইরার হলুদ সন্ধ্যায় আমি গেলাম না। বিয়ের দিন সকালবেলা বোনকে রেডি করে দিয়েছি। দেখ, জামাটা সেই লাগছে কিন্তু। হ্যাঁ, কোথা থেকে কিনেছো? কাল বাসায় আসার আগেই একটা বড় শপিং মলে গিয়েছিলাম। ওখান থেকে। শপিং মল কি? তোকে একদিন নিয়ে যাব, অনেক বড় দোকান। ও, চিরুনি নিয়ে আয়, তো চুল ঠিক করে দেই। ভাইয়া, কি? আপুর জন্য কিছু নেবে না? নিতে হবে না। বিয়েতে তো কিছু দিতে হয়। সেটা আমি দেখব। এরা কি কিছু দিতে মানা করেছে, সেটা সে কাগজে লেখা আছে।
এরা বলেছে কোনো স্মৃতি সে ধরে রাখতে চায় না, তাই আজ খালি হাতে দুজনে রওনা হলাম বিয়ে বাড়িতে। 2 ভাই বোন এসে প্রথম ইরার সাথে দেখা করি। আমি ইরার দিকে তাকে মিষ্টি একটা হাসি দিয়ে বললাম, আঙ্কেল কোথায়? আশেপাশে কোথাও আছে, খুঁজে দেখো। আচ্ছা। ইরার আশেপাশে অনেক ছেলে মেয়ে থাকায় তেমন কথা বলতে পারলাম না। এদিকে আমার সাথে ইরার বাবার দেখা হয়ে গেল। আঙ্কেল কেমন আছেন? জি ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমার ছোট বোন আসছে? হ্যাঁ। তখন আঙ্কেল বলল, তোমাদের তো কাল আসার কথা। আমি বললাম, আঙ্কেল একটু কাজ ছিল। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি একটু আসছি। আমি এখন একা এদিক সেদিক ঘোরাঘুরি করছি। বাসার মধ্যে মেহমান দিয়ে ভরে গেছে, কোথাও বসে থাকার উপায় নেই। আর সব জায়গায় মেয়ে মানুষের বিচরণ। বরযাত্রীদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে বাসার ছাদে। আমি বাসার সামনের দিকটায় চলে আসলাম, মানে গেটের সামনে। সেখানে এসে চেয়ারে কিছুক্ষণ বসলাম। হঠাৎ এই ভাইয়া এদিকে আসেন তো। মেয়েটার হাতে 2টো ব্যাগ, একটা ব্যাগ বহন করতে পারছে না, তাই আমাকে ডাকলো। ভাইয়া কিছু যদি মনে না করেন একটা হেল্প করেন। জি বলেন। ব্যাগটার ওজন অনেক, নিতে পারছি না, একটু ভেতরে নিয়ে দিন। ঠিক আছে। কিছু মনে করেন না আবার। আর আপনি তো বিয়েতে আসছেন তাই না? জি। ও তাহলে কোনো না কোনো দিক দিয়ে আমাদের আত্মীয় তো হবেন, সমস্যা নেই। হুম। করে আপনার কি হয়? ক্লাসমেট। ও আত্মীয় না, তাহলে সমস্যা নেই, আত্মীয়ের কাছ দিয়ে গেলেন। কথা বলতে বলতে আমি ব্যাগ নিয়ে বাসার ভেতরে ঢুকলাম। আর মেয়েটা ভেতরে ঢুকে সেই রকম রাগ ঝাড়লো একটা মহিলার উপর। মনে হয় সেটা তার মা। ব্যাগ আনার দায়িত্ব মনে হয় তাকে দিয়েছিল। আমাকে থ্যাঙ্ক জানিয়ে মেয়েটা ব্যাগ হাতে নিয়ে নিল। আমি গিয়ে আগে সেই জায়গায় চেয়ার টেনে বসলাম। কিছু সময় পর মেয়েটি এসে আমার সামনাসামনি বসলো একটা চেয়ার টেনে। কি অবস্থা, কি করেন? এই তো বসে আছি। তা তো দেখতেই পাচ্ছি, তাছাড়া কি করেন? বসে আছি। বাহ, মজার উত্তর দিতে পারেন তো। আপনি তখন কার উপর তো রেগে গেলেন? আর বললেন না, ভাইয়া আর মা আগে চলে এসছে। আমার একটা কাজ ছিল, তাই পরে আসতে হয়েছে। আর ব্যাগ আনার দায়িত্ব আমার উপরেই দিয়েছে। ও আপনি কি হন ইরার? মামাতো বোন, আমি তিথি। শুভ। আচ্ছা আপনার ভাইয়ের নাম কি সাইমন? হ্যাঁ, আপনি জানলেন কিভাবে? একদিন কথা হয়েছিল। ও আপনার বন্ধু আসেনি? আসছে, ওরা ইরার কাছে বসে আছে। ওর কাছে তো মেয়েরা বসে আছে, ছেলে বন্ধু নেই। একজন আছে, কাজের চাপে আসতে পারেনি। কাজ ফেলে আসতে বলেন। পারবে না। কেন, বিবাহিত নাকি? হুম। তাহলে আসার দরকার নেই। বিবাহিত হলে কি আসা যাবে না? যাবে, কিন্তু আমার দরকার নেই। তার মানে অবিবাহিত ছেলে দরকার। হ্যাঁ। হঠাৎ ইরার আগমন। তিথি, তুই একটু ভেতরে যা তো, মামি ডাকছে। কেন? সেটা কি আমি জানি নাকি? ও তিতির চেয়ারে ইরা বসলো। ওই, ওর সাথে কি কথা বলছিলি? এমনি, তেমন কিছু না। কি কথা বলছিলি সেটা বল। এই যে আপনাদের নিয়ে। এত কথা বলবি কেন ওর সাথে? সমস্যা আছে? আমার সমস্যা হয়। কি জন্য? কি জন্য তুই বুঝিস না? আমি থাকতে তুই অন্য মেয়ের সাথে কথা বলবি কেন? এটা তো আপনার বোন। তো কি হয়েছে, মেয়ে তো তুই, কথা বলবি কেন? আপনার তো বিয়ে হয়ে যাচ্ছে, এখন আমি কথা বললে আপনার খারাপ লাগার কথা না। আপনার বর যদি কোনো মেয়ের সাথে কথা বলে সেটাতে আপনার খারাপ লাগবে। তুই আমার সীমানায় থাকা পর্যন্ত তুই আমার সামনে থাকা অবস্থায় কোনো মেয়ের সাথে কথা বলতে পারবি না, সে যেই হোক। আমি পুরো অবাক। এভাবে তাকিয়ে আছিস কেন? খুব সুন্দর লাগছে আপনাকে। বলতে হবে না তোর। ভালো লাগছে তা বলবো না? কোনো দরকার নেই। ভালোবাসার শেষের দিনেও কি আমার উপর রাগ দেখাতে হবে? তো কি আদর করব আপনাকে? কাছে নিল না, রাগ দেখাবো না তো কি করব? এরা কথাটা বলে চোখ মুছতে মুছতে উঠে গেল। চেয়ারে বসে থেকে আমিও কান্না করছি, তবে সেটা ভিতরে, বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। দুপুরে খাওয়া দাওয়া হলো, বরযাত্রী আসলো, তাদেরও খাওয়ানো হলো। সন্ধ্যায় বিয়ে পড়ানো হবে, ঠিক তার আগেই আমি স্থির করলাম আমি আর থাকবো না, চলে যাব। চোখের সামনে দিয়ে ভালোবাসার মানুষ চলে যাবে, এটা সহ্য করা যাবে না। তাই রিনিকে আনতে ইরা রুমে গেলাম। ইরা বসে আছে। আমি ইরার চোখে চোখ পড়তেই মিষ্টি হাসলাম। আমার হাসি দেখে ইরা চোখ দিয়ে পানি পড়ে গেল। আমি রিনিকে নিয়ে একটু বাইরে যাই। কেন? এই একটু দরকার আছে। এখনই তো, কিন্তু ও রেখে যাবে। আচ্ছা। শেষবারের মতো এক পলক দেখে আমি রিনিকে নিয়ে বাসায় চলে আসলাম। ভাইয়া, আপু তো যেতে বলেছে। রিনি কথাটা বারবার বলছে। এই তোকে কতবার বললাম সমস্যা আছে, ওখানে থাকা যাবে না, তোর আপু একটু পর ব্যস্ত হয়ে যাবে। রিনি তো ভয়ে শেষ, আর কোনো কথা বলো না। এদিকে আমি রিনির সামনে কান্না করতে পারছি না, তাই বাসার ছাদে গেলাম। সেখানে অনেক মানুষ। আবার রুমে আসলাম, এসে দেখে রিনি কান্না করছে। আমি বুঝলাম একটু আগে রেগে কথা বলে বোন কান্না করছে। বোনকে জড়িয়ে ধরে আমিও কান্না করে দিলাম। কিছুক্ষণ পর আমি রিনির কান্না থামালাম। 2 ভাই বোন স্বাভাবিক হয়ে যে যার রুমে শুয়ে পড়লাম। রাত তখন 10টা বাজে। রিনি ঘুমিয়ে পড়েছে। আমি ভাবছি ইরার কথা। ইরা মনে হয় এখন রসুর হাত ধরে তার সাথে 2-একটা কথা বলছে। এসব ভেবে আমি চোখের পানি ফেলতে থাকি। হঠাৎ কলিং বেলের আওয়াজ। আমি চোখের পানি মুছে দরজায় এগিয়ে যাই। আরো একটু ভালো করে চোখ মুছে দরজা খুলতেই, আরে আপনি এখানে কেন? আসলাম। আপনি আমার বাসা চিনলেন কিভাবে? অস্থির হচ্ছেন কেন? ভেতরে আসতে বলবেন না? আসুন।
না, যাব না। দারোয়ানকে ম্যানেজ করতে অনেক সময় নষ্ট হয়েছে। এখন শুনেন, আপনি বিছানায় শুয়ে কান্না করছিলেন, তাই না? কান্না করবো কি জন্য? আরে বুঝি, চোখ মুছে আঠালো হয়ে আছে। আরে আপনার কান্নার কারণ আমি এখনই ঠিক করে দিতে পারি, তবে শর্ত আছে। শর্ত হলো আমাকে প্রপোজ করতে হবে। এই কুত্তি! তিথির ডান পাশে লুকিয়েছিল ইরা, সেখান থেকে বেরিয়ে আসলো। ধুর, আপু আগেই আসলো কেন? মজাটাই নষ্ট করে দিল। তুই আমার বরকে কেন প্রপোজ করবি? আমি দুজনে ঝগড়া দিকে অবাক হচ্ছিলাম। আরো অবাক হওয়ার কারণ হলো ইরা এখানে আসছে কেন? ওদের কথার মাঝে কিছু বলতে পারছে না। ভেতরে চল। দুজন ভেতরে আসলো। ইরা আমার দিকে একবারও তাকালো না, সোজা গিয়ে সোফায় বসলো। ও এখানে কেন? আমি তিথিকে বললাম, আপনার জন্য আসছে। যদিও এটা আপনি ভালোবাসার জোরে পাচ্ছেন না, তাকে ভাগ্যের জোরে পাচ্ছেন। কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না। বলছি শোনেন, বরপক্ষ জানতে পেরেছিল এরার 2টো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল, তাই তারা এখন আর তাদের ছেলের সাথে এরাকে নিতে যাচ্ছে না। এসব কথা আর বাড়িয়ে লাভ নেই। আমি চললাম, আপনি আপনার বউকে সামলান। যে বলে সেই কাজ। তিথির সাথে সাথে চলে গেল। আমি দরজা লাগিয়ে দিয়ে দরজায় দাঁড়িয়ে রইলাম। আমি বিশ্বাস করতে পারছি না ইরা আমার সামনে বসে আছে। আমি স্বপ্ন দেখছি কিনা তার জন্য চিমটি কাটলাম নিজের গায়ে, কিন্তু না, এটা স্বপ্ন না, বাস্তব। তিথি যে কথাগুলো বলে গেল সেগুলো ঠিক। আমি আন্দাজ করতে পারলাম বিয়ে বাড়িতে কি ঘটেছে, কিন্তু ইরার তো তার বাসায় থাকার কথা। আমার কাছে আসছে কি জন্য? আমি চুপচাপ দাঁড়িয়ে থাকা ইরাকে বললাম, আমি সব বলবো, কাছে এসে একটু বসেন। আমি এসে বসলাম। তিথি যা বলে গেল ঘটনাটা সত্যি, আর কথাটা আমি তাদের জন্য একটা মাধ্যম দিয়ে জানিয়েছি, আর আমি আমার প্ল্যানে সফল হয়েছি। কি বলেন এগুলো? অবাক হওয়ার কিছু নেই, এখন তোর খবর আছে। আমি কি করলাম? তুই আগেই রিনিকে নিয়ে আসছিস কেন? আমি যে মানা করলাম। আমার ভালো লাগছিল না, তাই চলে আসছি। আমি কই ভাবলাম আজই আমাদের বিয়েটা হয়ে যাবে, সব ঠিক করে রাখছি, আর উনি বাসায় এসে শুয়ে আছেন। আচ্ছা, আঙ্কেল আন্টি কিছু বলেনি? কি বলবে? বরপক্ষের লোক যখন চলে গেল তখন ছোটখাটো একটা গ্যাঞ্জাম লাগছিল। আমার যে তখন কত ভালো লাগছিল, বাবা তো সেই রেগেছিল। সেই সুযোগটা আমি কাজে লাগালাম, কান্না করতে করতে আমাদের সম্পর্কের কথাটা বললাম। সবার সামনে? আরে না, আমি, বাবা আর মা আমার রুমে ছিলাম, বাকি সবাই বাইরে ছিল, আর এই ব্যাপারটা নিয়ে টেনশনে ছিল। এখন তুমি যে আসলে সবাই কি বলবে? জানতেই পারবে না কেউ, শুধু তিথি জানে। ও আমাকে গাড়ি দিয়ে রেখে গেল, আর আমি ওখানে সব ম্যানেজ করে আসছি। সকাল সকাল তোমাকে আর রিনিকে বাসায় যেতে বলেছে। এটা সত্যি? আমি মিথ্যে বলতে যাব কেন? ও শোনো, আমার এখন অনেক রাগ, তোর সাথে তুই করে বলবো ভুলেই গেছিলাম। বলেন। আমি তোর জন্য সব করলাম, তুই যদি আমাকে একটুও কষ্ট দিস তাহলে তোর খবর আছে। আর আমাকে তুই ভালোবাসবি, আদর করবি। আমি তোকে ভালোবাসতে পারবো না, আদরও করতে পারবো না। কেন? ভালোবাসার বেশি আবদার আমার। আমি যা বলবো তাই তোকে শুনতে হবে। তা না হয় শুনলাম। আচ্ছা, কাল আপনাদের বাসায় যেতে বলেছে কেন? কাল আমার আর আপনার বিয়ে, তাই। তাই বলে কাল? হ্যাঁ। আর একটু দেরি করা যায় না? লাথি খাবি কুত্তা, কত কষ্ট করে তোকে পেয়েছি, আবার অপেক্ষা করব তাই না? কাল বিয়ে, পরশু থেকে সংসার শুরু। তার আগে আসো একটু জড়িয়ে ধরে নেই। প্রথম জড়িয়ে ধরতে দীর্ঘ শ্বাস ছাড়লাম দুজনেই। তারপর শুরু হলো পাগলের মতো কান্নাকাটি। এরা বেশি কান্না করেছে। সে যে আমার বুকের মধ্যে আছে, তবুও কেমন যেন করছে। ভয়টা অনেক ছিল আমাদের। এই শোনো, আর কান্না করবে না। কে শোনে কার কথা? কান্না করেই যাচ্ছে। এই থামো, এখন অনেক হয়েছে তো। তুমি আমার সাথে কাল যাবে তো? যাবো। মানা করবে না তো? না পাগলি, মানা করব কেন? আমার ভয় হচ্ছে। একটু ভয় পেতে হবে না। তুমি যা করেছো সেটা শুনে আমি ভয় পেয়েছি। তোমার ভয় নেই, আমি সব ম্যানেজ করে আসছি। আর কান্না করো না। এসে যাই। তাই বলে এত? অনুভূতিতে যখন তুমি থাকো তখন আমার ঠিক এমন লাগে, আমি পাগলের মতো হয়ে যাই, আর আজ এইভাবে সেটা প্রকাশ করলাম। হ্যাঁ, এখন আমার বলতে হয়, তোমার কান্নাতে আমি মুগ্ধ, তোমার অনুভূতিতেই আমার জীবন। তো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে, তোমাদের কাছে কেমন লেগেছে? আশা করি তোমাদের কাছে ভালোই লেগেছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগেছে কিনা। আল্লাহ হাফেজ।